ওকে, তাহলে আপনাদের প্রবলেম যেখানে ছিল সেটা নিয়ে আবার আমরা শুরু করি। আমরা ছিলাম হচ্ছে ইনভয়েসে, হ্যাঁ। তাইলে আমাদের কাস্টমার কে ছিল? এই আমার ওটা নাই কেন? আমার তো মনে হচ্ছে আমি এটা উল্টা অ্যাড করে ফেলছি। কাস্টমারের জায়গায় সাপ্লায়ার অ্যাড করছি, সাপ্লায়ার জায়গায় কাস্টমার অ্যাড করে ফেলছি। এটাই সেই ফয়সাল এর নাই কেন এখানে? আমার সাথে সুশান। ও আচ্ছা, আচ্ছা দিলাম, ঠিক আছে। ডিসপ্লে নাম হলেই তো নিচ্ছে, অসুবিধা তো নেই। স্পেলিং কি ছিল? FASOL, FASOL। ফাসল, ফাসল, এই তো। আচ্ছা, আমরা এখন লোক পেয়ে গেছি তাই না? ডেট কবে? 20 ডিসেম্বর 2022, তাই তো? ডেট হচ্ছে, ইনভয়েস ডেট হচ্ছে 2022 সালের ডিসেম্বর মাস 20 তারিখ। জি, হ্যাঁ ওটা আমি চেঞ্জ করলাম, 22-এ নিলাম, ওই ডেটে নিলাম। এটা হচ্ছে 2020-এর ডিসেম্বর মাসের 22 তারিখ। সরি, 22 তারিখ, 22 সালের ডিসেম্বর মাসের 20 তারিখ। এখানেও দেখেন 20 ডিসেম্বর 2022, তাই না? আচ্ছা, এখন আমাকে এখানে কি বলছে? তার আগে নেট 20 টার্মস আছে, নেট 20। নেট 20 এখানে আছে নাই, তাহলে কি করবো? অ্যাড করবো, তাই না? দেবো নেট 20, ডেজ দিব হচ্ছে 20 ডেজ, সেভ। তাহলে আমার কাস্টমার টার্মস ও ইনভয়েস ডেট ঠিক থাকলো। এখানে 20 ডেজ দেওয়ার কারণে এখানে দেখেন অটোমেটিক্যালি কিন্তু এটা চলে আসছে, হ্যাঁ। ইনভয়েস নাম্বার ঠিক থাকলো। এখন আসেন, জি, এখন আসেন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস কি কি সে আমার কাছ থেকে নিছে, তাই তো? তাহলে প্রথমে নিছে কি? মেডিকেল সোশ্যাল সার্ভিস। এটা কি? এটা কিন্তু সার্ভিস, কিন্তু প্রোডাক্ট না কিন্তু। তাহলে কি দিছে? মেডিকেল সোশ্যাল সার্ভিস না? আচ্ছা, আসেন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আমরা সিলেক্ট করি। কোনটা এটা? এই যে এটা। এটা নিচে কয়টা? এটা 10 জন হতে পারে, 10 ঘন্টা হতে পারে, এটা যেভাবে আপনি সিলেক্ট ঠিক করে রাখবেন। এটা কিভাবে ঠিক করে রাখবেন এটা দেখাবো পরে। প্রোডাক্ট আর সার্ভিসটা হচ্ছে আলাদা জিনিস, ওকে। এটা নর্মালি ঘন্টা হিসেবেই হয়, ওকে। আপাতত আপনি ধরে রাখেন 10 ইউনিট, সে সার্ভিসটা নিচে কটা? 10 ইউনিট। এটা করবো, এটা যখন হচ্ছে ওই যে আপনার পেরোল করাবো না, এমপ্লয়ি করাবো, তখন দেখতে পাবেন এইসব। আচ্ছা, এইটা গেল। এটা নিচে হচ্ছে 10টা। ট্যাক্স কত আছে? ট্যাক্স 10%, তাই না? ট্যাক্স হচ্ছে 10% তো নাই, 10। আচ্ছা, 10% যেহেতু নাই, আমি আপাতত 20% দিয়ে দেখাচ্ছি আর কি, হ্যাঁ। ওকে, এরপরেরটা কি আছে? লাইফ সেভিং ইকুইপমেন্ট, তাই তো? লাইফ সেভিং ইকুইপমেন্ট, দেখেন দেখেন দেখেন, পরে আবার ভুলে যাবেন। লাইফ সেভিং ইকুইপমেন্ট, হ্যাঁ। এটা সংখ্যা কটা? সংখ্যা হচ্ছে 3টা, তাই না? সংখ্যা হচ্ছে 3টা। এরপরে হচ্ছে আর কি আছে? ট্যাক্স হলো 0%, আর ডিসকাউন্ট আছে 5%, তাই না? ডিসকাউন্ট হিসেবটা তো পরে আসতেছি, আগে বসায়নি। ট্যাক্স কত? 0%, না? 0%। এখানে 20 বসাইছি কারণ আমার 10 বা 15 অ্যাড করে নাই, আমি এভারেজ 20 বসায় দেখাচ্ছি আর কি এটা।
তারপরে কি আছে দেখেন, ডায়াগনোসিস এন্ড টেস্টিং ইকুইপমেন্ট। ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট সংখ্যা কত? দুইটা, 15% ট্যাক্স, তাই না? এটা হলো দুইটা, ট্যাক্স 15% আমার অ্যাড করা নাই, এই জন্য আপাতত 20% বসাই দিলাম। শেষেরটা কি জিনিস? সেটা হচ্ছে নার্সিং কেয়ার ইউনিট 5 10% ট্যাক্স। এটা হচ্ছে নার্সিং কেয়ার। নার্সিং কেয়ার কই? এই যে নার্সিং কেয়ার। নার্সিং কেয়ার এটা ছিল কত? 5টা না? 5, আর ট্যাক্স ছিল 10%, এটা ধরেন আমি দিলাম 20%, যেহেতু আমার এখানে আপাতত নাই। এটাই তো এন্ট্রি। এখন এখানে বললো কি ডিসকাউন্ট দিতে হবে 2534, এগুলো হলো পার্সেন্ট। হ্যাঁ, 2%, 5%, 3%, 4%। ওকে, এখন আমরা যখন ওই এস্টিমেট থেকে ইনভয়েসে কনভার্ট করছিলাম তখন আমরা 3টা অপশন পাইছিলাম। একটা হচ্ছে ফুল অ্যামাউন্ট, একটা হলো 50%, আর একটা হচ্ছে ইচ লাইন। এখানে আমাদের ওইটা অ্যাপ্লাই হবে, ইচ লাইনে আমাকে এডিট করতে হবে। ওকে, এখন আসেন অ্যামাউন্ট, এইটাতে কত বলছে? প্রথমটাতে কত বলছে? 2। তাহলে এই 1500-র উপরে আমার 2% কত হয়? শিওর? 1500 ইন্টু 2%, তাই না? কি হলো এটা? 1500 ইন্টু 2% কত আসলো? 30 টাকা। মানে 30 টাকা আপনারা জানেন, তারপর আমি দেখালাম, কারণ ভিডিওতে যারা ক্লাসে আসেন এরকম অনেকে দেখবে, তো তখন 30 টাকা কোত্থেকে পায় দেখলো, এই জন্য। আচ্ছা, তাহলে আমার এখানে এটা কি হবে বলুন তো? এই 1500 থেকে আমার 30 টাকা যাবে মাইনাস 1470 টাকা হবে ম্যানুয়ালি। তাহলে এটা হবে 1470। কেন 1470? 1500 থেকে আমার 2% বাদ দিছি। এখন দেখেন, এটা যখন আপনি 2% বাদ দিবেন, এটার কোয়ান্টিটি 10টা আছে, রেট চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন না? রেট কত ছিল? 150 করে ছিল, এটা 147 করে রেট হয়ে কিন্তু ওই রেট হিসাবে ঠিক চলে আসছে। ওকে, সেম পরেরটা দেখেন, পরেরটা কত বলছে? 5%, তাই না? তাহলে পরেরটা কত? 2640। তাহলে সেম ভাবে আমরা করি, ইকুয়াল টু 2640 ইন্টু 5%, তাই না? 132 টাকা। তাহলে আমার এখন কি করতে হবে? আমার এই 2640 থেকে 132 টাকা মাইনাস করতে হবে। কিভাবে করব? ধরেন ইকুয়াল টু 2640 মাইনাস 132, তাহলে কত? 2508 টাকা। এইটা হবে আমার অ্যামাউন্টের ঘরে। এই যে এখানে হবে কত? 2508 টাকা। বুঝলেন কি এটা? এরপরে দুইটা আসেন, এইটা কত? এটা কি ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট, এটা কত আছে? এটা হচ্ছে 3 আর 4 না? তাহলে এটা 3%। তাইলে যদি এখানে দেই ইকুয়াল টু 800 ইন্টু 3%, কত আসলো? 24 টাকা। তাহলে আমার কি হবে? 800 মাইনাস কত? 24, তাই না? তাহলে আমার 776 টাকা। এখানে 800 জায়গায় হবে হচ্ছে 700, কত দেখলাম না? 776 ছিল না? 776, হ্যাঁ 776, 776। ও সরি, আমি তো এখানে রেটটি চেঞ্জ করে দিচ্ছি। এখানে হবে হচ্ছে 1600, সরি আমি ভুলে রেটের মধ্যে হিসাব করে ফেলছি। এটা হবে কত? 1600, তাই না? এই যে এখানে এটা হবে 800 না, এখানে হবে 1600। তাহলে আমার কত হলো? 48। তাহলে আমার এখানে 1600 মাইনাস
48, তাহলে আমার হবে 1552 টাকা। এই যে এইটা চেঞ্জ হবে, হ্যাঁ 1552 টাকা। তাহলে এটার কি আমরা 3% ডিসকাউন্ট বুঝলাম? তাহলে এই 500 টাকার উপর আছে কত, 4% ডিসকাউন্ট। তাহলে 500 টাকার উপর যদি আমি 4% ডিসকাউন্ট দেই, তাহলে আমি ইকুয়াল টু 500 ইন্টু 4%, তাহলে আমার টোটাল ডিসকাউন্ট আসলে 20 টাকা। তার মানে আমার 480 টাকা ডিসকাউন্ট দেওয়ার পর। তাহলে এখানে হচ্ছে 480 টাকা। এখন কি বুঝলেন প্রতিটা ডিসকাউন্ট ক্লিয়ার? ম্যানুয়ালি যখন আপনার ওই ইচ লাইনে ওকে টোটাল না, ধরেন টোটালের উপর আপনার 5% আছে, তাহলে কিন্তু আমরা যে এই ডিসকাউন্টে 5% এখানে বসে দিলেই হচ্ছে, যে ডিসকাউন্ট 5 এখানে 5 বসে দিলেই হচ্ছে টোটালের উপরে। বাট এখানে বলছে কি, ধরেন এখানে 4টাতে ডিসকাউন্ট দেখাচ্ছে, কিন্তু এমন হতে পারে 2টাতে ডিসকাউন্ট আছে আর 2টাতে নাই। যে 2টাতে আছে শুধু সেই 2 লাইনে আমরা 100টা প্রোডাক্ট নিয়ে যদি আপনি প্রতিটাতেই এরকম ডিসকাউন্ট দেন, তাহলে প্রতিটাতেই আপনার ম্যানুয়ালি করতে হবে। এখন এই মানে এই সফটওয়্যারে ইন্ডিভিজুয়ালি বসানোর মানে ম্যানুয়াল ছাড়া উপায় নাই। আচ্ছা একটা জিনিস বলেন, আপনি ধরেন নর্মালি কি হয়, ধরেন 5টা প্রোডাক্ট কিনলে প্রতিটার উপরেই ডিসকাউন্ট থাকে, এরকম কিন্তু খুব কম হয়। ক্লিয়ারেন্স সেল যখন থাকে তখন সব ডিসকাউন্ট দিয়ে দেয়, তখন একটা ফ্ল্যাট রেট দিয়ে, তখন ফ্ল্যাট রেট দিয়ে দেয়, ধরেন সেটা হয় 5% বা 10% বা কিছু একটা হবে। আর যদি ধরেন আপনার 3 ধরনের জুতা কেনে, ধরেন জুতার কথা বলছি, 3 ধরনের জুতা কেনে, 3টাতে 3 রকম ডিসকাউন্ট, তখন আপনার এটা এইভাবে করতে হবে। না 4টায় 5% হলে আপনি একবারে 5% এখানে যে বসাই দেবেন 5, এই যে এখানে 5% বসাই দেবেন বাস। একই রকম হলে জাস্ট হ্যাঁ ধরেন 4টা 5% মানে কি, তখন বলবে টোটালের উপর 5% দিয়ে দেবো, তখন ওই টোটালের উপর 5%। অথবা ধরেন বিল হচ্ছে 610 টাকা, 10 টাকা ডিসকাউন্ট দিবেন, এই যে এখানে এখানে এসে ভ্যালুর উপরে আপনি এখানে 10 লিখে দিলেই তো 10 টাকা ডিসকাউন্ট হয়ে যাচ্ছে। আর যদি এই যে এটার মতো এটা 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 দেওয়াই হয়েছে প্র্যাকটিসের জন্য, যে আপনার প্রতিটা লাইনে যাতে আপনি এই কাজটা করেন আর কি। 4টাতেই ডিসকাউন্ট বসানো হয়েছে না, এখানে এই যে এক্সেলটাতে 4টাতেই ডিসকাউন্ট বসানো হয়েছে না, যাতে এটা করেন। আচ্ছা এরপর দেখেন এখানে বলছে কি রিটার্ন আছে, কিন্তু রিটার্ন মানে কি করতে হবে বলেন? এটা ইনভয়েস, কিন্তু ইনভয়েস মানে কি বাকিতে বিক্রি করছি, মানে এখনো টাকা পাই নাই, তার আগে আমার রিটার্ন মানে আমার করতে হবে ক্রেডিট নোট। হ্যাঁ আর টাকা পাইলে রিফান্ড গেছে, তাহলে এইটা করবেন, এই দুইটাই করবেন ক্রেডিট নোট, ঠিক আছে। তারপর যখন আপনি রিসিভ পেমেন্টে যাবেন তখন এই দুইটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হবে। প্রথম আপনি করবেন 70% টাকা, 70% হিসাব করে টাকার অঙ্কে ওটা বসাই দেবেন। দেখাই পুরোটাই করে দেখাই, তাহলে আপনি ক্লিয়ার হবে। এখন এটা আমরা 7 ক্লোজ করে দিব, ইনভয়েস আমার ডান। এখন আসবে কি রিটার্ন আসবে। রিটার্ন কি বলছে দেখেন, তারিখ কত, 25 ডিসেম্বর 2022, সরি 22 ডিসেম্বর 2022-এ লাইফ সেভিং ইকুইপমেন্ট একটা ফেরত আসছে, তাই না? আর হচ্ছে 22 ডিসেম্বর একই ডেটে, তার মানে আমরা একই ডেটে একসাথে করতে হবে, লাইভ এন্ড টেস্টিং ইকুইপমেন্ট একটা ফেরত আসছে। তাহলে যেহেতু আমার একটা ইনভয়েস মানে বাকিতে বিক্রি, তাহলে আমার করতে হবে কি ক্রেডিট নোট। এখনো রিসিভ পেমেন্টের কিছু আসে নাই, মানে আমার টাকা পাইনি এখনো। বাট ইনভয়েস করার পর যদি রিসিভ পেমেন্টের পর রিটার্ন দেখাতো, তাহলে করতে হতো কি রিফান্ড রিসিভ করতে হতো। হ্যাঁ তাহলে এখন ধরেন আমরা করব কি ক্রেডিট নোট। তাহলে 22 ডিসেম্বর 2022 ডেট কবে ক্রেডিট নোটের বলে দিছি, কিন্তু 22 ডিসেম্বর 2022। আচ্ছা এখানে কাস্টমার কে হবে, এই যে ওই লোকই তো যার কাছে আমরা বিক্রি করছি, তারটাই সিলেক্ট করতে হবে না। আচ্ছা এখন ডেট হচ্ছে 20 তারিখ আছে, এটা দিলাম 22 ডিসেম্বর 2022, ঠিক আছে ডেট। এখন প্রোডাক্ট ফেরত আসছে কি কি, প্রোডাক্ট ফেরত আসছে হলো লাইফ সেভিং ইকুইপমেন্ট আর ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট। এখানে হচ্ছে লাইফ সেভিং ইকুইপমেন্ট, আচ্ছা এটা
পরে আছে এটা পরেই দিই, লাইফ সেভিং ইকুইপমেন্টটাই আগে দিই। অনেকে আছে তখন চিন্তা করবে যে কিভাবে ওটা আগে পরে দিল কেন, আগে পরে দিলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর আসেন ডায়াগনোস অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট। একটা একটা করেই ফেরত আসছে কিন্তু। এখন আসেন, আপনি ডিসকাউন্ট দিচ্ছেন কত? আছে তো, এই যে দেখেন লাইফ সেভিং ইকুইপমেন্টে ডিসকাউন্ট দিচ্ছেন হচ্ছে 5%, টেস্টিং অ্যান্ড ডায়াগনোস দিচ্ছে 3%। তার মানে আপনি কিন্তু যে রেটে বিক্রি করছেন আপনাকে রিটার্ন নিতে হবে কি সেই রেটে না? তাহলে এখন একটা প্রোডাক্টের উপর আপনার 5% কত হয়? একটা প্রোডাক্টের দাম কত? লাইফ সেভিং ইকুইপমেন্টে 880 টাকার উপরে 5% ডিসকাউন্ট দিয়ে রেটটা বসাতে হবে, কারণ এই রেটে কিন্তু আপনি বিক্রি করছেন। ডিসকাউন্ট দিয়ে বিক্রি করছেন না, কম রেটে বিক্রি করছেন। এখন কি তার কাছে বেশি রেটে ফেরত নেবেন? আপনার লস হবে না? বিক্রি করছেন ধরেন 700 টাকায় ডিসকাউন্ট দিয়ে, এখন 880 টাকায় যদি আপনি তার কাছ থেকে আবার ফেরত নেন, আপনার লস হবে না? তাহলে কি করতে হবে? তাহলে এটার মধ্যে ওটা আপনি ধরেন পার্সেন্টেজ বের করছেন তো 5%। বিক্রি আপনি কম দামে বিক্রি করছেন, মানে আপনি এখন কম যেটাই করেন কম দামে করেন বেশি দামে করেন, আপনি যে রেটে বিক্রি করছেন আপনি ফেরত কি ওই রেটে নিতে হবে না? আপনি যদি রেট এখন কমান বা বাড়ান তাহলে তো আর হবে না। না, এখানে কিন্তু আপনার ইনভেন্টরিতে যে রেট আছে সেই রেটই দেখাচ্ছে, এখানে কিন্তু কমানো রেটটা কিন্তু দেখাচ্ছে না, বুঝছেন? যার কারণে এখানেও ওইটা অ্যাডজাস্ট করতে হবে, বুঝছেন? এই 880 টাকাটা এই রেটটা কোথায়? এই রেটটা কিন্তু আপনার ইনভেন্টরি রেট দেখাচ্ছে। আপনি যে ওইটা ইন্ডিভিজুয়াল ওই ইনভয়েস করার সময় যে ডিসকাউন্ট দিয়েছেন সেই রেট কিন্তু এখানে দেখাচ্ছে না। তার মানে হ্যাঁ, তার মানে এই 880 টাকার 5% আপনাকে আবার বের করতে হবে। একটা প্রোডাক্টের উপর 5% কত হয়? তাহলে ইকুয়াল টু 880 ইন্টু 5%, তাই তো 44 টাকা। তার মানে আপনার এই 880 থেকে 44 টাকা বাদ দিতে হবে। 836 টাকায় বিক্রি করছেন, আমরা তখন দুইটার হিসাব ধরছি, এখন একটা হিসাব ধরতেছি কারণ রিটার্ন হচ্ছে একটা। তার মানে আপনি প্রোডাক্টটা বিক্রি করছেন 836 টাকা, এটা রেটও 836ই হইতে হবে। ট্যাক্স ধরছিলাম কত? 20% নাকি? না, এটা ট্যাক্স জিরো ধরছিলাম, ট্যাক্স তো জিরোই আছে, বাকিগুলো 20% ধরছিলাম, জিরোটা তো জিরোই ধরছিলাম। এই যে এগুলা খেয়াল করতে হবে। ওকে, এখন আসেন ডায়াগনোস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্টে এটার উপর আছে 3% ছিল, 3% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করছি। তার মানে 800 টাকার উপরে আমার 3% কমায় রেটটা ধরতে হবে। 800 টাকায় 3% 48 হয়, 24 টাকা হবে, দুইটার মিলে 48 হয়েছিল। তাহলে হবে কত? 776, 776। এটা ট্যাক্স ছিল 20%, তাই না? তাহলে এই টাকার অঙ্কটা আমাকে ফেরত দিতে হবে। বিক্রি করে টাকা নিছি, যেটা বিক্রি করে টাকা নিছি তো এই রেটে, এখন আমার আসলে ডিসকাউন্ট ছাড়া যদি দিই তাহলে ফেরত দেওয়ার সময় বেশি চলে যাবে না আমার কাছ থেকে। যার কারণে আমরা এই রেটটা অ্যাডজাস্ট করলাম। ওকে, করে এই ক্রেডিট নোটটা আমরা 7 ক্লোজ করলাম। আচ্ছা, এখন আচ্ছা, মানে আপনি টোটাল অঙ্কটা বের করে ডিসকাউন্টে গিয়ে ভ্যালু দিবেন, ভ্যালু দিয়ে টোটাল অ্যামাউন্টটা
দিবেন, কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কোথায় আছে? সমস্যাটা কোথায় আছে বলি, আপনার টোটাল অ্যামাউন্ট থেকে টাকাটা কমে যাবে, কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা তো চেঞ্জ হবে না। প্রফিট অ্যান্ড লস দিকে এটা ইফেক্ট করবে না। তারপরে টোটাল অঙ্ক ঠিক থাকবে, 100 টাকার থেকে আপনি 20 টাকা বাদ দিছেন। সেটা তো আমরা দুইটার ক্ষেত্রেই করতে পারি। কোন দুইটার ক্ষেত্রে? মানে যেটা ইনভয়েস করছি হ্যাঁ, সেখানেও তো আমি ম্যানুয়ালি হিসাব করে ডিসকাউন্ট দিতে পারি। সেটা তো দিতেই পারেন আপনি, সেটা আপনাকে তো অসুবিধা নাই, কিন্তু আমি কি বলতেছি শুনুন, যে আপনার টোটাল অ্যামাউন্ট ঠিক থাকবে, 100 টাকার থেকে 20 টাকা বাদ দিয়েছেন, 80 টাকা ঠিক থাকবে, কিন্তু পার ইউনিটে কিন্তু আপনার অ্যামাউন্টে ভেজাল হবে, কারণ ওখানে প্রতিটা ইউনিট আলাদা আলাদা করা আছে না ডিসকাউন্ট। তারপরে ইনভেন্টরি তো একটা করবে। বুঝছেন? কারণ আপনি ওখানে ইউনিট প্রাইস দেখাচ্ছেন হচ্ছে যা আছে তাই, কিন্তু ওখানে ইউনিট প্রাইসের উপর আপনার একটা ইফেক্ট আসতে হবে, কারণ প্রতিটাতে তো আলাদা আলাদা। টোটাল অঙ্ক ঠিক থাকবে, কিন্তু মোট অঙ্কটা ঠিক থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার ইন্ডিভিজুয়ালের উপরে ইফেক্ট করবে তখন। বুঝতে পারছেন? তো যার কারণে আপনি যদি ধরেন আপনার নিজস্ব বিজনেস, আপনার পার্সোনাল বিজনেসে আপনি এটা কাজটা করতে পারেন, যখন ক্লায়েন্টেরটা করবেন তখন এটা করা যাবে না। কারণ তখন আপনার যদি ইন্ডিভিজুয়ালি কোনো একটা হিসাব চলে আসে, তখন দেখবেন যে আপনি হিসাব মিলাতে পারবেন না। এফেক্ট আছে তো, ইন্ডিভিজুয়াল এফেক্ট আছে না, টোটাল অঙ্ক তো ঠিক থাকবে, আপনি পার্সোনাল হিসাবে আপনি জানেন যে আমার ব্যবসা, আমি এটা জানি, অসুবিধা নেই। যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন সিঙ্গেলি করবেন। বুঝছেন? ওকে, তাহলে আমরা কি করলাম, আমরা ইনভয়েসটা ক্রিয়েট করলাম, তাই না? এই ইনভয়েসটা ক্রিয়েট করলাম এবং রিটার্ন আসলো 22 তারিখে। 22 তারিখে রিটার্নটা আমরা প্রোডাক্টটা ফেরত নিয়ে আমরা নোট করে রাখলাম যে এই টাকাটা কি হবে, যখন আমরা টাকা পাবো তখন এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, কারণ প্রোডাক্ট তো ফেরত দিয়ে দিচ্ছি। ওকে, এখন আসেন রিসিভ পেমেন্টে, বলছে কি 25 ডিসেম্বরে 70% রিসিভ করছেন। ধরেন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের জায়গায় আমি এটা দিলাম ব্যাংক, হইতে পারে না, ব্যাংকে টাকা নিছি আর পরের টাকাটা আমি ক্যাশে নিছি, হতেই পারে। তাইলে যদি আমি ব্যাংকে নিয়ে থাকি, তাহলে আসেন আমরা এটা কি করবো জানেন, আমরা এটা বেশিরভাগ সময় করা যাবে না বলতেছিলাম, চেষ্টা করবেন এটা কাস্টমার থেকে রিসিভ পেমেন্ট করতে, ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। ওকে, বা আপনি যে এখান থেকেও রিসিভ পেমেন্ট করতে পারেন, এখান থেকে রিসিভ পেমেন্ট করতে পারেন, কাস্টমার থেকে করলে একটু সুবিধা আছে, সেলস থেকে যাবেন কাস্টমার, তাই না? আমার নাম ফ্যাসল। স্যার এখানে আমরা হুম, বলেন। স্যার আপনি যখন ইন্ডিভিজুয়ালি একটার উপরে ডিসকাউন্ট দিলেন তখন তো আপনি 2% দিলেন, আর ওখানে আপনি তিনটার উপরে ডিসকাউন্ট দিলেন তখন 3% দিলেন, তাহলে আপনার রেট তো দুটো দুটো হয়ে গেল। আমি কথাটা বুঝি নাই, আবার বলেন তো। আপনি ক্রেডিট নোটে যান আর ইনভয়েসেও যান, দুটোই ওপেন করতে হবে, দুটোর রেট এক না। আমার কাছে মনে হচ্ছে দুটোর রেট তো দুইটা দুই রকমের আসবে। আচ্ছা, দুইটার রেট তো একই হওয়ার কথা, দেখি দাঁড়ান। না, এটা সরি। আপনি একটার উপরে 2% দিছেন, হুম। তার মানে তো- 800 টাকা থেকে আমার 2% গেছে, আর ওখানে আমার টোটাল মানে 16 24 এর উপরে আপনার 2% গেছে, তাহলে রেট কেমন? 24-এর উপরে 2% গেলে আপনার ইউনিট যে কটা, সেই টোটালটার উপরেই তো 2% হয়েছে, অ্যামাউন্ট তো বেশি ছিল না ওখানে। ধরেন 1600-এর উপরে ডিসকাউন্ট হচ্ছে 48 টাকা দুইটার ক্ষেত্রে, আর এখানে 800-এর উপরে ডিসকাউন্ট হচ্ছে 24 টাকা, একই তো জিনিস। আর একটু মানে আচ্ছা, আমি দেখাচ্ছি। ইনভয়েসে এবং ক্রেডিট নোটে মানে রেটটা ঠিক আছে কিনা একটু দেখুন। আর আর দেখেন এইটাতে রেট কি আছে, লাইফ সেভিং ইকুইপমেন্ট কত আছে, 836 টাকা, তাই না? ক্রেডিট নোট, হ্যাঁ, আর এটা আছে 776 টাকা। না না, কোনো সমস্যা নেই তো, অবশ্যই ক্লিয়ার হতে হবে। আহ, আহ, হ্যাঁ, বের করতেছি। আমরা যাব হচ্ছে ওই
ওইটা কাটলাম না কেন, যাতে ওইটাও থাকে, পাশাপাশি দেখতে পারি। হুম? তো স্লো হয়ে গেলে কি করে হবে? দেশ স্বাধীন আগে নেটের চেয়ে ভালো ছিল, তাই না? বুঝছেন? হ্যাঁ। তো ব্যক্তিগত দেশ স্বাধীনের আগে নেট আগে ভালো ছিল, এখন তো নেটটা খারাপ হয়ে গেল। না, এই বর্ষাকালে রেট ঠিক আছে না এখন? হ্যাঁ, ওই ধরেন এটা মাল্টিপ্লাই হচ্ছে 2 বা 3 দিয়ে, তাই না? পার্সেন্টেজ তো সেম, রেট সেম থাকবে। আচ্ছা, না, বর্ষাকালে ইন্টারনেটের প্রবলেম হবে, কারণ বর্ষাকালে ইন্টারনেট তারের মধ্যে পানি ঢোকে, পানি ঢুকলে ঝামেলা হবে। বৃষ্টি যত হবে দেখবেন ওরা প্রতি সিজনে কিন্তু ওরা তার চেঞ্জ করে, একটা সিজন শেষ হওয়ার পরেই দেখবেন যে ওরা তার চেঞ্জ করতেছে। এখন আমাদের দেশের কি জানি মাটির নিচ দিয়ে না আকাশের উপর দিয়ে তার নিয়ে যাওয়ার কথা ছিল একশো। পলক তো বললো লাস্ট টাইম যে কি করে পারে, সব কিন্তু নিয়ে গেল। পলক কেন, আমাদের এই যে উত্তরের যে মেয়র আতিক সাহেব, উনি তো উল্টারও সব তাতুর কাইটা ফালাই দিল, অথচ পাইবেরই খবর নাই। উত্তরায় তো অনেকদিন, 4-5 দিন ইন্টারনেট ছিল না। এই যে তখন আবার সব ইন্টারনেট কোম্পানি স্ট্রাইক করলো যে ওরা ইন্টারনেট না, ব্যাপারটা হচ্ছে যে আপনি তার একটা বিকল্প ব্যবস্থা না করে তার কাইটা ফেলতে পারবেন না। আপনি আগে নিচে পাইপ বসান, আপনার আগে জিনিসপত্রগুলো দেন, তারপরে না আপনি বলবেন যে এটা ফেলাই দিতে হবে, ওইটা ব্যবহার করতে হবে। কারণ আপনার ওইটাই নাই, আপনি এটা কাটিয়ে ফেলাই দিচ্ছেন, তাহলে কেমন হবে? সবকিছুতে ধান্দা আছে, ধান্দাবাজি, সবকিছুতে ধান্দা আছে। এই যে দেখেন, আকাশ নিয়ে আসছিল না, ডিশ আকাশ, এটা কারা নিয়ে আসছিল বলেন তো? বেক্সিমকো, সাথে ছিল বেঙ্গল কমিউনিকেশন। যাই হোক, তো এই আকাশটা বাংলাদেশে, এই আকাশ চালানোর জন্যই কিন্তু স্যাটেলাইট তুলছিল। শেয়ার বাজার থেকে 2000 কোটি টাকা বের করে এই 2000 কোটি টাকাতে স্যাটেলাইট তুলছে। হিসাব কিন্তু ক্লিয়ার। শেয়ারবাজার 2000 বের করছে, মানে 2000 শুধুমাত্র বের এই করছে, আকাশের সামান জন্যই। দরবের বের করছে। হ্যাঁ, বের করে- ফার্স্ট লটেই ফার্স্ট লটেই 2000 কোটি টাকা বের করে 2000 কোটি টাকাতে স্যাটেলাইট তুলছে এই আকাশটাকে এস্টাবলিশ করার জন্য। কিন্তু আকাশটাকে এস্টাবলিশ করতে যায় দেখতেছে যে এখন পলিটিক্যাল দ্বন্দ্ব হয়ে যাচ্ছে, কারণ যারা অলরেডি কেবলের ব্যবসা করতেছে তাদের ব্যবসা তো থাকবে না। বুঝতে পারছেন? এই কেবলের ব্যবসা কে আছে? ওই যে আগে আইনমন্ত্রী ছিল না কামরুল ইসলাম, ওই যে কেরানীগঞ্জের, সে আছে এই কেবল ব্যবসায়। মানে তার মতো অনেক লোকজন, মনে সেরকম লোকজন আছে। ব্যবসা সবটাই, সব ব্যবসায় হ্যাঁ, তো এখন ধরেন যে এক দরজ বাবাকে টেকাইতে গেলে তো এরকম অনেক মানে পীর মুরিদ নাই হয়ে যাবে, বুঝছেন না? তো এই ব্যবসা এটা টিকলো না কেন? আকাশের ব্যবসা আকাশে তো আপনার রেট অনেক বেশি ছিল, মানে কেবল অপারেটর কি হবে না, তার ছিল কি যে কেবল অপারেটর যদি বন্ধ হয়ে যায়, তখন আকাশের রেট যদি এখন 10,000 টাকা হয়, তাও তো মানুষ কিনতে হবে। কেবল অপারেটর যদি না থাকে, কেবল অপারেটর তো থাকবে না কোথেকে, এখন দ্বন্দ্ব আছে। তো যাই হোক, মানে আমরা এখন আমাদের কাজে আসি, আসেন। এটা 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 দেখেন, দেখেন, তাহলে এইটা কি আমরা বুঝলাম? আবার রেট ঠিক আছে তো এখন, এটা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা ক্রেডিট নোট করে ফেলছি কিসের এগেনস্টে? ইনভয়েসের এগেনস্টে। এই পর্যন্ত আমরা আসছি। এখন আমরা কি নিব? এখন আমরা রিসিভ পেমেন্টে যাব, তাই না? রিসিভ পেমেন্টের কথা কবে বলছে? 25 তারিখে 70% ধরেন ব্যাংকে নিব। তাহলে আমরা এখন যাব হচ্ছে কাস্টমার থেকে আমরা যাব কোথায়? এই যে কাস্টমারে যাব, কাস্টমারে গিয়ে আমরা কি করব? রিসিভ পেমেন্ট করব, তাই না? এর নামের সাথে রিসিভ পেমেন্ট লেখা আছে, কিন্তু রিসিভ পেমেন্টে ক্লিক করলাম। আচ্ছা, এখন দেখেন এখানে বলতেছে কি পেমেন্ট মেথড। আমরা যেহেতু ব্যাংকে নিব, ধরলাম আমরা চেকে নিছি, একটা চেক রেফারেন্স নাম্বার হিসেবে চেক নাম্বার দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমার ব্যাংক, আমার ওয়েলস ফার্গো ব্যাংকে আমি নিচ্ছি। অনেক কি বলা আছে, ব্যাংক ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে আমি ব্যাংক করছি, এটাই তো, ব্যাংকে নিচ্ছি। এখন আসেন, আমাকে বলছে কত? 70%। আমার টাকা কত?
টোটাল টাকা হচ্ছে এত, এখান থেকে আমার একটা ক্রেডিট নোট আছে না, স্যার এটা পরে ট্রানজাকশনে যদি করি আমি অ্যাডজাস্টমেন্ট করি তাহলে কি প্রবলেম হবে যে এই এখন ধরেন আপনি ক্রেডিট নোটটা তুলে দেন, ট্রানজাকশন দেওয়া আছে। এই ক্রেডিট নোটের টিকটা তুলে দেন, তাহলে ক্রেডিট নোটটার এখানে অ্যাডজাস্ট হবে না, টোটাল টাকার অঙ্ক এটাই থাকবে। আপনি বলতেছেন কি আমি পরের ট্রানজ্যাকশনে এটা অ্যাডজাস্ট করবো, তাই তো? ঠিক আছে, পরের ট্রানজ্যাকশনে করবো। তাহলে এই 6,710 টাকা 40 পয়সার 70% কত হয় হিসাব করি আসেন। 6,710 টাকা 40 পয়সা, তাই তো, ইন্টু 70%, 4,697 টাকা 28 পয়সা। এই টাকাটা আমাকে রিসিভ করতে বলছে, 70% না। আর উনি একটা কন্ডিশন দিল কি, যে আমি যে টাকাটা আমার ক্রেডিট নোট আছে এটা আমি তো 70% নিচ্ছি, বাকি যে 30% থাকবে ওইখান থেকে অ্যাডজাস্ট করবো। করতেই পারবেন, কোনো অসুবিধা নেই। যার কারণে আমরা করছি কি, আমরা এখানে এই যে এটা যে অ্যাডজাস্টমেন্ট করবো না, এই কারণে এখানে টিক দেওয়া ছিল, টিক দিলে এটা অ্যাডজাস্ট হয়ে এই টাকা হয়ে যায়, আমরা এটা তুলে দিছি। ওকে, তুলে দেওয়ার কারণে এখন ধরেন আমি 70% যে নিব, আমি যে ব্যাংকে টাকাটা নিছি হ্যাঁ ওই ব্যাংকের মাধ্যমে ফেরত দিতে হবে না অন্য মানে অন্য ব্যাংক থেকে দিলাম অন্য ব্যাংক এখানে তো ফেরত হবে না তো, কারণ আপনি টাকা অ্যাডজাস্ট করতেছেন। আপনি টাকা পাবেন 5,000, আপনার পণ্য ফেরত আসছে 1,000, ওইটা অ্যাডজাস্ট করে আপনি নেবেন 4,000, মানে আপনি 5,000 নিয়ে 1,000 ফেরত দিবেন না তো। বাকি পাওনাটা কমে আসবে। আমি ক্রেডিট নোট করলাম হুম, আমার যে টাকাটা তো আমার আবার রিটার্ন দিতে হবে না টাকাটাও তো ক্রেডিট নোট করলে তো আপনি টাকা এখনো পানই নাই। ক্রেডিট নোট কখন করবেন, যখন আপনি এখনো টাকা পান নাই, বাকিতে বিক্রি করছেন। টাকা তো আপনি পান নাই, আপনি টাকাটা অ্যাডজাস্ট করে নিচ্ছেন। টাকাটা পাওয়ার পরে আমি রিফান্ড করব টাকা পেলে তখন রিফান্ড রিসিভ, তখন কোন অ্যাকাউন্ট থেকে টাকা যাবে ওটা তো সরাসরি আপনার ব্যাংক তখন বসাতেই হবে। সেটা তো বুঝছি এখন যে ব্যাংকের এগেইনস্টে আমি টাকাটা নিছি এর আগে হ্যাঁ, ওই ব্যাংকের এগেইনস্টে আমার টাকা পাঠিয়ে দেবে না যে কোনো ব্যাংক থেকে পাঠাবে না আপনি যে কোনো ব্যাংক থেকে পাঠিয়ে দেবেন, যে কোনো ব্যাংক। কারণ আপনার ধরেন যে ব্যাংকে আপনি টাকা নিয়েছেন, এখন ওই ব্যাংকে আপনি আরও ট্রানজাকশন করছেন না, ধরেন ওই ব্যাংকে আপনার টাকা নেই, আপনার অন্য ব্যাংকে টাকা আছে, আপনি অন্য ব্যাংক থেকে দিতে হবে, কোনো সমস্যা নেই। মানে আপনার কথা হচ্ছে যে যেটা থেকে নিয়েছি ওটাতেই দিতে হবে নাকি অন্য থেকে, অন্য যে কোনো ওখান থেকে দিতে হবে, কোনো সমস্যা নেই। এখন আপনি ব্যাংক থেকে দিলেন, ধরুন আপনি ক্যাশ টাকা দিলেন তাকে, তখন আপনি ওই পেটি ক্যাশ সিলেক্ট করে ওখান থেকে টাকা দিয়ে দেবেন, বুঝছেন, দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আমার এখানে হলো কত, 70%, 4,697.28, তাই না? তাহলে আমি এখানে কেটে করব 4,698.28। হ্যাঁ, ও সরি, 97, সরি 97। তাহলে এইটা আমি কি করলাম, আমি শর্ত অনুযায়ী এইটা 70% পেমেন্ট রিসিভ করলাম, কিন্তু আমি এখনো ক্রেডিট নোটটা অ্যাডজাস্ট করি নাই প্রথম বিলের সাথে। তাহলে আমি এটা 7 ক্লোজ দিই। ওকে, এখন আসেন, ফয়সাল আপনার নামে আমার এখন 228 টাকা আছে, সরি 244 টাকা আছে। এখন মনে করেন আপনার ক্রেডিট নোট কত আর আপনার টাকা কত। এখন কিন্তু আর ক্রেডিট নোট অ্যাডজাস্ট করার উপায় এটার সাথে নাই, শুধু এই কয় টাকায় অ্যাডজাস্ট করতে পারবেন। তার মানে আপনাকে এখন ওয়েট করতে হবে, পরবর্তীতে আবার কোনো ইনভয়েস হলে সেটার সাথে অ্যাডজাস্ট করতে হবে। ক্রেডিট নোটের অ্যামাউন্ট বেশি না, 1600 সামথিং না, তা এখন আপনার এটা পেমেন্ট করার পর থাকলো কত, 244 টাকা না, 244 টাকা কেমন হবে? দাঁড়ান, এটা ক্রেডিট নোটটা মনে হয় অ্যাপ্লাই হয়ে গেছে, ওয়েট, এত কম থাকার তো কথা না। ক্রেডিট নোট তো যখন আমি ক্রেডিট নোট করি তখন থেকে আমার থেকে মাইনাস এমনি হয়ে যাবে না, আমি ওটা তুলে দিয়েছিলাম ভুলে, মনে হয় আমি আবার টিক দিয়ে দিছি নাকি, দেখি দিয়ে। না, ক্রেডিট নোটটা আনঅ্যাপ্লাইড, এটা এখন অ্যাপ্লাই করা হয় না, এটা তো ঠিক আছে। তাহলে অ্যামাউন্ট কমে গেল কেন? নিচে টাকা দেখাচ্ছে 6,710, হ্যাঁ 6,710 থেকে আমি যদি 4,698, 97 ছিল ধরেন, 98 আমি নিছি, আমাদের পাশে ব্যাংক হ্যাঁ নিচে দেখাচ্ছে লাল
না না পার্শিয়াল পেমেন্ট হোক, কিন্তু এইটার থেকে মাইনাস করলে আমার ব্যালেন্স এখন কত আছে? 244 কেন থাকবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 244টাই থাকবে। কারণ হচ্ছে এটা কি করতেছে বলেন তো, এইটা হলো ও এই যে ক্রেডিট নোটটা আছে এটা বাদ দিয়েই দেখাচ্ছে, যদিও আপনি অ্যাপ্লাই করেন নাই, কিন্তু এটা বাদ দিয়েই দেখাচ্ছে আমার। এই যে এখানে ব্যালেন্স দেখাচ্ছে, তো এই যে ক্রেডিট নোট আছে একটা, আপনি ধরেন এখন যদি আপনার ইয়াটা ওপেন করেন, এই যে এটা মূল ইনভয়েসটা ওপেন করেন, মূল ইনভয়েস অ্যামাউন্ট কত আছে দেখেন, মূল ইনভয়েস অ্যামাউন্ট কিন্তু ঠিকই আছে। না ব্যালেন্সে, এখানে এখানে আপনার কি দেখাচ্ছে দেখেন, এখানে দেখাচ্ছে আপনার সামারি, দেখেন এখানে দেখাচ্ছে কি সামারি, এগুলো সবগুলোর যোগ বিয়োগ করে এটা ব্যালেন্স দেখাচ্ছে। তার মানে এখানে ক্রেডিট নোটটা সহ যদি আপনাকে দেখায় তাহলে তো আপনি ধরে নেবেন ব্যালেন্স এত, বাট এখানে ক্রেডিট নোট অ্যাপ্লাই করেন নাই, বাট এখানে ক্রেডিট নোটটা বাদ দিয়েই দেখাচ্ছে, বুঝছেন? এখন যদি আপনি এখানে রিসিভ পেমেন্ট করেন, রিসিভ পেমেন্ট কোনটা, এই যে এখানে যদি রিসিভ পেমেন্ট করেন করে আপনি ক্রেডিট নোটে টিক দেন, তাও আপনার 244 টাকাই থাকবে যদি আপনি টাকাটা না নেন। ওকে, দেখেন আমি ক্রেডিট নোটটা জাস্ট এখানে অ্যাপ্লাই করে দিই, দেখেন এই যে আনঅ্যাপ্লাইড পেমেন্ট কত, 1 টাকা দেখাচ্ছে। এই 1 টাকা কোনটা বলেন তো? 97 আর 98, ওটাও কিন্তু এখানে হিসেবে চলে আসছে, কারণ আপনি 70% ধরছেন, বুঝছেন নি? না ওটা অ্যাপ্লাই হয় নাই কোনো কারণে, 98 অ্যাপ্লাই হয়েছে, সমস্যা নেই। তাহলে দেখেন এখানে ক্রেডিট নোট এখন টিক দেওয়া আছে না, এখন ধরেন আমরা এটা সেভ অ্যান্ড ক্লোজ করি, তাহলে হ্যাঁ না ক্লিয়ার পেমেন্ট করলে এই যে এগুলো সব জিরো হয়ে যাবে, এই পেমেন্ট ক্লিয়ার করলে এটা সব জিরো হয়ে যাবে, তখন আপনি কাস্টমাইজ করতে পারবেন যে আপনি এটা অন্য কিছু বসাবেন কিনা। ওকে, আচ্ছা এটা ডেট কবে ছিল? 27 তারিখ, তাই না? তাহলে আমরা এখানে ডেট দেই হলো 27 তারিখ। পেমেন্ট মেথড বাকিটা আমরা কি বলছিলাম, ক্যাশে নিব, তাই তো? ক্যাশে নিব, এখানে রেফারেন্স দরকার নাই, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দিয়ে দিলাম, বা অথবা এই যে রানিং ক্যাশ যেটা আছে সেটা দিয়ে দিলাম। তাহলে আমি টাকা পাবো কত, এই 2013 টাকার থেকে আমার এই 1700, এটা যে ক্রেডিট নোট যেটা, এটা আমার অ্যাডজাস্ট হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে এই 1 টাকাও অ্যাডজাস্ট হবে, হয়ে আমি বাকি টাকা পাবো। আচ্ছা আমি এটা সেভ অ্যান্ড ক্লোজ দিই, তাহলে আমি এখানে টিক দেওয়া মানে কি ক্রেডিট নোটটা অ্যাপ্লাই করছি। এখন যদি এমন হয় ও আমাকে রিকোয়েস্ট করতেছে ভাই আপনি এই ক্রেডিট নোটটা এটার সাথে মানে অ্যাডজাস্ট করেন না, আপনাকে আমি কালকে একটা অর্ডার দিচ্ছি ওটার সাথে অ্যাডজাস্ট করেন, তাহলে কি করব, আমরা এটা তুলে দিব, তাহলে ওর কথা রাখলাম, এরপরে যদি ও আবার অর্ডার দেয় তখন অ্যাডজাস্ট করতে পারবো, বুঝতে পারলেন কি? তাহলে এটা আমরা টিক দিই, এটা আমরা অ্যাডজাস্ট করবো, সেভ অ্যান্ড ক্লোজ। দেখেন এখন ফুল অ্যামাউন্ট পেইড দেখাচ্ছে, ফুল অ্যামাউন্ট পেইড, বাট আমাদের অ্যাকাউন্টে কত আসবে, অ্যাকাউন্টে আসবে কিন্তু 244 টাকা, মানে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে আসবে, কারণ কি বাকি টাকা আমার অ্যাডজাস্ট হয়ে গেছে, প্রোডাক্ট ফেরত আসছে এই কারণে। ক্লিয়ার হতে পারলেন কি এটা? তাহলে দেখেন এখন ক্রেডিট নোটটা আনঅ্যাপ্লাইড ছিল, এটা অ্যাপ্লাই হয়ে গেছে, এইটা হচ্ছে আমার ফার্স্ট পেমেন্ট 70%, আর এই যে 244 টাকা 92 পয়সা এটা আমার সেকেন্ড পেমেন্ট দিয়ে আমার এটা কি হয়েছে, পেইড হয়ে গেছে পুরোটা। কে কে বুঝেন নাই বলেন? প্রসেস ভুলে গেলে অসুবিধা নাই, ভিডিও দেখলে প্রসেস মনে পড়বে, কিন্তু বুঝেন নাই কি এটা বলে, যে কার পরে কি করছেন এই প্রসেস মনে নাই, সমস্যা তো নাই, ভিডিও আছে, ভিডিও দেখতে দেখতে করবেন, প্রসেস মনে পড়ে যাবে, কিন্তু সিস্টেমটা বুঝেন নাই কি এটা বলে, কেন অ্যাপ্লাই হলো, 70% কেন গেল, সব বুঝছেন তো সবাই? আবার যে কনফিউশন ছিল রেট, ক্লিয়ার? ওকে, আর এটা গত ক্লাসের কিন্তু 43 মিনিট চলে গেছে, আর নতুন ক্লাস শুরু করতে হবে, আসেন। না অবশ্যই জানতে হবে, আমার আবার ক্লাসের লিমিট আছে, 18টার মধ্যে শেষ করতে হবে, বুঝলেন? কারণ 18টা ক্লাসের পরে আবার নতুন ব্যাচ শুরু হয়ে যাবে, তখন দেখা যাবে যে শেষের দিকে যা দৌড়দৌড়ি হয়ে যায়। না ক্লাস হয় না তাতে, আপনার তো বলছে 18টা ক্লাস, আপনার তো বলে 3 মাসে শেষ করতে হবে, 18টা ক্লাস যদি আপনার 1 মাস বন্ধ ছিল, এজন্য তো আপনার ক্লাসের সংখ্যা কমে নাই, 7টা যাচ্ছে। আমাদের তো
যথেষ্ট তো, কিন্তু এই যে ধরেন ক্লাসে ধরেন আপনার যেটা টপিক ধরেন এর বাইরেও অনেক কিছু চলে আসে না, তখন সেটা নিয়ে তো আমার নলেজ যতটুকু আছে ততটুকু আমি আপনাদেরকে দিই, বুঝছেন নাই, আমি যতটুকু জানি অতটুকু আপনি এক্সট্রা ক্লাস ধরেন এর বাইরে এক্সট্রা ক্লাস নিতে গেলে এটা একটু কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে আপনার। গুগল মিটে এটা করতে পারি, এটা আমার পার্সোনালি করতে হবে, এটার সাথে ইনস্টিটিউটের কোনো সম্পর্ক নাই, এটা আমি করবো, অসুবিধা নেই। এটা ধরেন আপনাদের কি করতে পারো, ধরেন আপনারা প্র্যাকটিস করতেছেন, মাসে একটা মিটিং করতে পারি আমরা 1-1.5 ঘন্টা, যারা যারা জয়েন করতে পারেন। ওই জয়েন করার সময় দেখবেন 3-4-5 জনের বেশি নাই, হ্যাঁ, তো যে কয়জন জয়েন করবেন ওইটা গ্রুপে লিখবেন যে কবে আমরা মিটিং করতে পারি, আমার সময়ের সাথে মিলতে হবে, তো সময়ের সাথে মিলে না আমার যখন সময়ের সাথে মিলে যাবে, হ্যাঁ, ওই সময় আমি টাইম দিয়ে দিব যে এই টাইমে সবাই গুগল মিটে আসেন, 1 ঘন্টাটা মিটিং, কার কি সমস্যা হচ্ছে। যেমন ধরেন আপনার রেট নিয়ে যে কনফিউশনটা ছিল, এটা কিন্তু আপনার ইয়ার পরেও হইতে পারতো, ধরেন কোর্স শেষের পরেও হইতে পারতো, তখন ধরেন আমরা এরকম একটা মিটিং করলাম, তখন এই জিনিসগুলো আমরা, কারণ মিটিংয়ে তো স্ক্রিনটা দেখা যায়, আপনি যেমন এখানে দেখতেছেন ওখানেও তো সবাই দেখতে পারে, তো তখন এখন আমার জন্য আসলে সময় বের করাটা খুবই টাফ, কিন্তু আপনারা যদি ধরেন যখন করতে চাচ্ছেন কোনো একটা প্রবলেম, তখন জানাইলে পরে আমি একটা সময় বের করব। এখন ধরেন আপনারা যদি বলেন যে আমাদের শুক্রবার সকালেই লাগবে, শুক্রবার সকালে তো পারবো না, আমি বেশিরভাগ সময় সকাল 10টা-11টা পর্যন্ত ফ্রি থাকি, বুঝছেন, 10টা-11টা পর্যন্ত আমি ফ্রি থাকি। আপনারা যদি রাত্রেবেলা আমি ফ্রি থাকি না, রাত্রেবেলা আমার সাথে বসতে হবে মিনিমাম 11:30-12টার পরে, মানে কখন ঘুমায় পড়ি বলি ভাই, আমার অফিস শেষ হয় 10:30, অফিস থেকে বেরোতে তো আমার 11:15 বাজে, বাসায় আসতে আসতে আমার 11:30 বাজে, তো 11:30 বাসায় এসেই তো আমি বসতে পারবো না, আমি ধরেন একটু ফ্রেশ ট্রেশ হয়ে বসতে আরো 15-20 মিনিট, ধরেন 12টায় বসতে হবে, 12টায় যদি বসতে পারেন আমার সমস্যা নেই। আপনি হ্যাঁ, আমার হচ্ছে শনি রবি থাকে ছুটি, শনিবার রবিবার আমার ছুটি থাকে, শনিবার রবিবার আবার এই শনিবার রবিবার শুক্রবার আমি এখানে নেই, আবার শনিবার রবিবার আমাদের এখানেও ক্লাস থাকে আর মৌচকেও ক্লাস থাকে, এই 2 দিন আমি ক্লাস নিই। হ্যাঁ, মানে আমার কথা হচ্ছে কি যে আপনারা রাতে ছাড়া বসতে পারবেন না, এরকম হলে আমার জন্য কঠিন। মানে আপনারা যদি বলেন যে হ্যাঁ আমরা সকালবেলা 1 ঘন্টা ম্যানেজ করব শনিবার সকালে, হ্যাঁ তাহলে বসা যাবে, কোনো প্রবলেম, বুঝছেন না, হ্যাঁ শনিবার সকালে যদি ম্যানেজ করতে পারেন কোনো অসুবিধা নেই। মানে এরকম ব্যাপারটা হচ্ছে কি, ধরেন আগের ব্যাচগুলোতে আমি 1-2টা ক্লাস এরকম সময় দিচ্ছি, তারপর তারাই হারায় গেছে, তাদের আগ্রহ নাই। এখন আমি তো ডাইকে আপনার মানে কোর্স শেষ হওয়ার পর আমি তো ডাইকে আপনার ক্লাস নিব না, আপনার প্রবলেম থাকলে আপনি আমাকে বলবেন, আমি সময় বের করে আপনার সাথে বলবো। এইটার জন্য কিন্তু ইনস্টিটিউটের সাথে কোনো সম্পর্ক নেই, ওনারা এটার জন্য পেমেন্টও দিবে না, কিছুই করবে না, কিন্তু আপনি আমার স্টুডেন্ট, আপনার একটা প্রবলেম তো আমার দেখতে হবে, এই জন্য আমি আপনাকে সময় দিব, অসুবিধা নেই, কিন্তু সময়টা দিব কখন, ওই যে টাইমটা মিলিয়ে নিতে হবে। কারণ অনেক গ্রুপ আছে এরকম যে ভাই আমি রাত্রে ছাড়া বসতেই পারবো না, তাহলে রাত্রে ছাড়া বসতে পারবো না, তাহলে রাত 12টায় বসেন, এখন আমি তো আর তার আগে ফ্রি হচ্ছি না, এখন কি করবো বলেন, বুঝছেন। এখন আপনি একটা জিনিস শিখতে গেলে, আমরা তো শিখতে গেলে আমরা ডানবাম করে শিখছি না, তাই না। আমার যে শিক্ষক এই কুইক বুক এবং জেরোর শিক্ষক, এই কুইক বুক ও জেরোর শিক্ষক হচ্ছে নাইট ভাই, প্রোডাক্ট ট্রাস্টের নাইট ভাই, আমরা কিন্তু এখনো খুবই মানে ক্লোজ আর কি। তো এই নাইট ভাই ধরেন আমাদেরকে ক্লাসে যা শেখানো শিখেছে, উনি এমনিতে খুবই ভালো মানুষ, খুবই ভালো মানুষ, এবং হ্যাঁ খুবই ভালো মানুষ, এবং উনি না আমার থেকে বয়স একটু সিনিয়রই হবে, কিন্তু মানে উনি মানুষ হিসেবে খুবই ভালো, কিন্তু ওনারও তো একটা সময়ের ব্যাপার আছে। আমি কি করতাম জানেন, সুযোগটা খুঁজতাম, ভাই আপনি আজকে কই যাবেন, যে অমুক জায়গায় এই ক্লাসে যাবো, তো আমি আপনাকে নিয়ে যাই, বাইকে করে নিয়ে যেতাম যে উনি ক্লাসটা নিত, আমি বসে বসে দেখতাম উনি কেমনি ক্লাসটা নেই, আমি তো একটা শিখছি, এখন আমার তো অ্যাডিশনাল শেখার দরকার। এখন নাইট ভাইকে আমার বাসায় এসে আমাকে শিখাই দিয়ে যাবে যে কেমনি কি,
মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি আর কি। তা আমি কি করতাম যে উনি ধরেন একটা কোম্পানির কাজ করতেছে, ধরেন ছুটির দিনে একটা শনিবারে উনি ওই কোম্পানি কাজ করবে, আমি আপনার সাথে নিয়ে যাব, চলেন বাইকে ওনার বাসায় যাইতাম, বাসায় যেয়ে ওনাকে বাইকে করে নিয়ে যেতাম ওই কোম্পানিতে, উনি কাজ করতে আমি বসে বসে দেখতাম কি কাজ করে, কেমনে হইলো, কি হইলো। উনি আবার মাঝে মাঝে আমাকে কিছু কাজ দিত, আচ্ছা এইটা এইটুকু করেন তো এইভাবে, প্রথমে কিছুক্ষণ দেখলাম, তারপর এইটাই করেন ওই। না না, এমনি ব্যাচেই করছি, ব্যাচেই করছি। হ্যাঁ, বনানীতেই করে, আমি ব্যাচেই করছি। কিন্তু মানে ধরেন ক্লাসের বাইরেও তো অনেক কিছু শেখার আছে, এখন শেখার আছে, আমি সুযোগটা নিছি ওইভাবে। আর ওনার মতো ব্যস্ত মানুষ তো আসলে আমার জন্য বসে থেকে সময় দিতে পারবে না। তো আমি আমার সুযোগ নিছি ওইভাবে। আমি বলতাম যে আপনি কই যাবেন, চলেন আমি আপনারা নিয়ে যাই, ঠিক আছে। এই জায়গায় বসে বসে এইভাবে শিখতাম, বুঝছেন বিষয়টা। এগুলো আর কি। তো ধরেন যে আপনার যদি আগ্রহ থাকে তাহলে আপনি ওই কোনো না কোনোভাবে শিখে নেবেন। আরেকটা ব্যাপার বলি, ইউটিউবে অনেক ভিডিও আছে, কিন্তু সবার ভিডিও দেখবেন। এই অ্যাকাউন্টস ম্যানেজমেন্টের ওই ফিনটেকের ভিডিও আছে, অনেকেরই সুন্দর সুন্দর ভিডিও আছে, সবার ভিডিও দেখবেন। হ্যাঁ, ওনারা বেসিক নিয়ে কাজ করে। ধরেন আমরা এখানে 18টা যে ক্লাস করি, এটাতে আসলে বেসিকে যাওয়া সম্ভব হয় না, বুঝছেন। তো সবার ক্লাস দেখবেন, সবার ক্লাস দেখলে ধরেন আমি তো অনেক কিছু মিস করে যেতে, আমিও তো মানুষ, তাই না, আমার একটা ইনফরমেশন তো মিস হতে পারে। যখন এরকম সবার ক্লাস দেখবেন তখন দেখবেন মিস হবে না, অনেক কিছু শিখবেন, সবার ক্লাসে কিছু না কিছু শিখতে পারবেন, বুঝছেন। হ্যাঁ, অনেক কিছু চলে আসে, মনে হয়। তো যার কারণে দেখেন, এই যে আমি যে আপনাদের ক্লাস নিতে আসি না, আমি কিন্তু একটা ক্লাস 2-1 সপ্তাহ পর পরে চলে আসতেছে, তারপর প্রতিটা ক্লাস নেওয়ার আগে আমারও একটু লেখাপড়া করে আসতে হয়, বুঝছেন। এগুলো কিন্তু 2-1 সপ্তাহ না দেখলেই সিস্টেম ভুলে যায় মানুষ, তাই না। তো আপনাকে আমি আজকে কী কী টপিক পড়াবো, কী কী টপিক দেখাবো, এটা দেখানোর জন্য আমার অ্যাটলিস্ট বাসায় বসে পুরো সিস্টেমটা একবার দেখে আসতে হয়। আমি কি করে জানেন, আমার নিজের ক্লাসের ভিডিও আমি নিজেই দেখি। হ্যাঁ, এমনকি অনেক সময় সময় না পেলে কি করে জানেন, ওই যে রেকর্ডিং চলতে থাকে, কানে হেডফোন লাগায় বাইক চালা আসি, শুনতে থাকি যে আমি কি বলছি আসলে ঠিক আছে কিনা, আমি আমার ইয়েটা ঠিক আছে কিনা। এখন যদি আপনি মনে করেন যে ভাই আপনি কেমনে শিখছেন, আপনার নিজের এখনো দেখা লাগে, দুনিয়ার সবারই দেখা লাগে। স্যার আপনি ইউটিউবে যে মানে ভিডিও আপলোড করছেন এটা পরে আবার থাম্বনেল ছবি দিচ্ছেন। হ্যাঁ, এই জন্য খুব মানে কনফিউজ না এখন দেখেন এখানে তো আমি চট করে আপলোড করে ফেলি, বাট থাম্বনেল ভিডিওগুলো পরে এডিট করি আর কি। হ্যাঁ, এখানে তো এখন ওই থাম্বনেল এডিট করে দেওয়ার মতো সময় থাকে না, তো যার কারণে ওই লিঙ্কগুলো রাখবেন, লিঙ্কগুলো কপি করে রাখবেন, অথবা আপনার, আমি যেটা বলি কি, আপনার ভিডিওটাই ডাউনলোড করে রাখবেন। ইউটিউব থেকে তো ভিডিও ডাউনলোড করা যায়, বিভিন্ন পোর্টাল আছে, ইউটিউব ভিডিও ডাউনলোডার লিখে অনলাইন লিখে সার্চ দিলে, লিঙ্ক দিলে ভিডিও ডাউনলোড হয়, ডাউনলোড করে রেখে দিবেন নিজের কাছে, বুঝছেন। আরেকটা ব্যাপার, ধরেন আমার চ্যানেলেই আপনি একই টপিকের উপর অন্য ক্লাসের একটা ভিডিও পেয়েছেন, পারলে ওটাও ডাউনলোড করে রাখেন, অসুবিধা কি, রেফারেন্স হইতে তো সমস্যা নেই, এটাই। আচ্ছা, তাহলে আমরা কাস্টমার এটা বুঝছি না, আর সাপ্লায়ার অ্যাড করতে পারছেন সবাই? আমরা সাপ্লায়ার কোনো কাজ করছিলাম? আচ্ছা, মানে আমরা কাস্টমার অ্যাড করে কাস্টমারের সবগুলো কাজই করছি। সাপ্লায়ার অ্যাড করা হয়েছে, কিন্তু সাপ্লায়ার কোনো কাজ করা হয়নি। আজকে সাপ্লায়ার শুরু করার কথা ছিল। আচ্ছা, 1 ঘন্টা সময় আছে, সাপ্লায়ার কিছু করা যাবে। তাহলে আমরা কাস্টমারের যে প্র্যাকটিসটা দিছি, এটা সবাই পারবো তো আশা করি ইনশাল্লাহ। আচ্ছা, করেন, করতে যে ভুল করেন অসুবিধা নেই, আটকায় যান অসুবিধা নেই, নেক্সট ক্লাসে আবার এরকম বলবেন যে ভাই ওইটার মধ্যে আটকায় গেছে, ওটা দেখা যাবে, দেখা দেবো, কোনো সমস্যা নেই, ওকে। বাট এইটা জিনিস প্র্যাকটিস করেন, এটা 2 বার করে করেন। আর বলছি কি, ওই যে ডাউনলোড করে রাখবেন, মনে আছে, ওগুলো ডাউনলোড করে রাখবেন, এগুলো এই কোর্স চলাকালীনই কাজে লাগবে, এই কোর্স চলাকালীনই কাজে লাগবে, ওকে। কোনটা যেন ফোন নাম্বার দিয়ে এসএমএস পাই না, গুগল বুঝি নেই। ও, অ্যাকাউন্ট লগ ইন করলে আপনি হচ্ছে ওই এসএমএসটা পান না, তাই তো? এসএমএসটা পাই না। আগে কিন্তু
এইটার সমাধান করাটা খুব টাফ, কারণ হচ্ছে কি যদি এটা কুইক বুক রিলেটেড প্রবলেম হতো তাহলে আমি এটা দেখা দিতে পারতাম, কিন্তু এটা সমস্যাটা হচ্ছে আর একটা ওয়েবসাইটের সাথে, যে ওয়েবসাইটটা মূলত ইলিগাল, তাই না? এই নাম্বারগুলো কি এইভাবে SMS নেওয়া তো ইলিগাল। এখন হয় কি গভর্নমেন্ট মাঝে মাঝে, ইউকে গভর্নমেন্ট মাঝে মাঝে এগুলো নাম্বার বন্ধ করে ফেলে, বুঝছেন? নতুন করে যখন এটা কি হয় জানেন, এটা SMS-টা কিন্তু একটা রিয়েল নাম্বারে আসে, রিয়েল নাম্বার থেকে ওরা টেক্সটটা এখানে কপি করে দেয় ওয়েবসাইটে, যদিও সাথে সাথেই হয়, বাট অটোমেটিক সিস্টেমে এটাই হয়। এখন এই রিয়েল নাম্বারটা ধরেন ইউকে গভর্নমেন্ট বুঝতে পারলো এটা ফেক কাজ ইউজ হচ্ছে, দিল বন্ধ করে, তখন কিন্তু আর কিচ্ছু করার নাই, দ্বিতীয় একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এখন তো দিকে একই অবস্থায় বলতেছে, আগের মতন সেই ইন্টারফেসে আসতেছে না, ওই ইউকে ফোন নাম্বার দিয়ে করতে গিয়ে। মাঝে মাঝে কি হয় স্যার, মনে হয় নাম্বারটা কারণ আসলে এমন একটা অপশন আমার পাইছি, নেক্সট বিট নেটে হুট করে এনআইডি নাম্বার আর চালু ইন্স্যুরেন্স নাম্বার চাই। এরকম এনআইডি নাম্বার তো নয় বের করে, আপনি না ওটা দিতে পারবেন না, এনআই নাম্বার, এনআইডি নাম্বার আমাদের না এনআই নাম্বার বলে, ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার বলে। ইন্স্যুরেন্স নাম্বার আমার আমি তিনবার করছি। পোস্টকোড আর ইন্স্যুরেন্স নাম্বার দুইটাতে। আপনি অন্য একটা, আমি বুঝছি আপনি আর একটা লিঙ্কে ঢুকে যাচ্ছেন, আপনার ওই লিঙ্কে ঢোকা যাবে না, আমি দেখাই দেবো না আপনাদের। আচ্ছা বুঝতে দেখাই দিই। আচ্ছা দেখেন, আমরা এখন সাপ্লায়ার এন্ডে কিছু কাজ করি। সাপ্লায়ার এন্ড বলতে এখন আমরা প্রোডাক্ট বিক্রির কাজ করলাম, বিক্রি সেল। প্রোডাক্ট যদি আমরা কিনি তাহলে কি হবে, আমরা প্লাস নিউ আইকনে যাব, এই যে সাপ্লায়ার, এই সাপ্লায়ারের এন্ডে আমরা ফার্স্ট কাজ করবো হচ্ছে পারচেজ অর্ডার। পারচেজ অর্ডার ইজ ইকুইভ্যালেন্ট টু এস্টিমেট। মানে আমি এখন কিনতেছি, আমি কি কাস্টমার না? Yes, sir. ও আমার কাছে বিক্রি করতেছে, ও কি সাপ্লায়ার, আমি ওর কাস্টমার। ও আমার নামে করতেছে কি এস্টিমেট, আর আমি ওকে দিচ্ছি পারচেজ অর্ডার। আমার পারচেজ অর্ডার এগেইনস্টে ও এস্টিমেট করতেছে। হ্যাঁ, পারচেজ ট্যাক্স অ্যাড করি নাই। আগেরটা করছিলাম মনে হচ্ছে, এই কোম্পানিটা। আচ্ছা যদি না থাকে করে নিব, অসুবিধা নেই, না থাকলে করে নিব। তাহলে আমরা ফার্স্টে শুরু করবো একটা পারচেজ অর্ডার দিয়ে। পারচেজ অর্ডার মানে কনফার্ম অর্ডার না, আমি নিতে পারি, এস্টিমেট মানে আমি পারচেজ অর্ডার দিলেই সে এস্টিমেট করবে, বুঝতে পারছেন না? তাহলে ধরেন আমরা এখানে আমার সাপ্লায়ারের মধ্যে ক্যামেরন লুইস, এইটা হচ্ছে ধরেন পারচেজ অর্ডারের একটা ডেট দিই, একটু ব্যাক ডেটে দিয়ে করি যাতে আমরা ফিউচারে কাজ করতে পারি। আজকের ডেট দিলে ফিউচারে কাজ করা হয়ে যাবে মুশকিল। আচ্ছা এটা আমরা রিসেন্ট ডেটে করি, দাঁড়ান এই এত দূর কেন গেলাম, 24 অগাস্ট, ধরেন 1 অগাস্ট, ঠিক আছে? 1 অগাস্টে আমি ক্যামেরন লুইসকে একটা পারচেজ অর্ডার দিচ্ছি যে আমি এটা নিতে পারি তোমার কাছ থেকে। এখানে দেখেন দুইটা জিনিস আছে, একটা হলো এটা যদি আমি অফ করি তাহলে দেখেন দুইটা জিনিস, একটা হলো ক্যাটাগরি ডিটেল, একটা হচ্ছে আইটেম ডিটেল। এই আইটেম ডিটেলটা কিন্তু আমরা চিনি, এটা কিন্তু দিয়ে আমরা সেল করছি না। এখানে অ্যাডিশনাল একটা আছে ক্যাটাগরি ডিটেল। এই ক্যাটাগরি ডিটেলটা কি এটা আমরা একটু পরে দেখব। ক্যাটাগরি ডিটেলের কাজ আছে, এটা দেখবো আমরা এর পরের স্টেপে যাই। এটা আপাতত মনে করেন নাই, আপাতত আইটেম ডিটেলে কি কি নিব, ধরেন টেস্টিং অ্যান্ড ডায়াগনস্টিক ইকুইপমেন্ট নিলাম, আর একটা নিলাম ধরেন ফেস মাস্ক, এই দুটো তার কাছ থেকে নিব। এইটা নিব ধরেন আমি 5টা, আর এইটা নেব ধরেন আমি 100 ফেস মাস্ক। দেখেন এখানে রেট কোনটা আসছে, দেখেন রেট কিন্তু আসছে ওই যে যখন আমরা ইনভেন্টরি অ্যাড করার সময় পারচেজ রেট দিছি, দুইটা রেট দিছি তো, একটা সেলিং রেট, একটা পারচেজ রেট। এখানে রেট কিন্তু আসছে আমার পারচেজ রেট, এটা কিন্তু আমার সেলিং রেট আসেনি, কস্ট প্রাইস, রাইট, কস্ট প্রাইস। ওকে, আচ্ছা এই দেখেন এখানে ট্যাক্স আসে নাই, শুধু অ্যামাউন্ট আসছে। ট্যাক্স না আসার কারণ কি বলেন? পারচেজ ট্যাক্স আমরা অ্যাড করি নাই, এই কারণে পারচেজ ট্যাক্স এখানে দেখা যাচ্ছে না। তার মানে আমার এগুলো সব বাদ দিয়ে আমাকে আগে পারচেজ ট্যাক্সটা অ্যাড করতে হবে। আচ্ছা পারচেজ ট্যাক্স ধরেন নাই, হতে পারে না এরকম যে পারচেজ ট্যাক্স নাই, কিন্তু সেই জায়গায় পারচেজ ট্যাক্সটা আপনাকে অবশ্যই অ্যাড করে 0% ট্যাক্সে ঢুকে দিতে হবে। 0%, মানে একটা হলো ট্যাক্স 0 আর একটা হলো ট্যাক্সই নাই, দুটো কিন্তু হয়ে যাবে দুই রকম জিনিস। যদিও 0 অ্যামাউন্ট মানে কি 0, নাই মানে কি 0, আর একটা হচ্ছে নাই ট্যাক্স রেট আছে কিন্তু 0% আছে, দুটো কিন্তু দুই জিনিস, সিস্টেম বুঝছেন না? ওই এক্সামটেড আর 0% এর মধ্যে লাস্ট ক্লাসে বলতেছিলাম। আচ্ছা তাহলে আমরা যেটা করি, আগে
পারচেজ ট্যাক্সটা অ্যাড করে নিই। ট্যাক্স অ্যাড করা মনে আছে না সবার? Yes, sir. Custom tax. এই যে অ্যাড ট্যাক্সে গিয়ে আমরা কাস্টম ট্যাক্সে যাব, গিয়ে এখানে দিই আমরা পারচেজ ট্যাক্স 10% দিলাম। ট্যাক্স এজেন্সি নেম এটা অটোমেটিক চলে আসে, এটা আমরা দিব এনবিআর, যদি ইউকে হয় দেবো এইচএমআরসি, যদি কানাডা হয় দেবো সিআরএ, যদি আমেরিকা হয় ইউএসএ হয় তাহলে দেবো আইআরএস। এগুলো প্রতিটা দেশের আলাদা আলাদা। রাজস্ব বোর্ড আর কি, আমাদের যেমন এনবিআর রাজস্ব বোর্ড এরকম। ট্যাক্স অথরিটি, ট্যাক্স পিরিয়ড দিলাম জানুয়ারি থেকে। এটা দিলাম কেন? আমার মন চাইছে তাই দিলাম, কারণ এখানে নির্দিষ্ট কিছু নাই। যে ক্লায়েন্টের কাজ করবেন তার ট্যাক্স পিরিয়ড যে মাস থেকে থাকবে তাকে সেটাই দিতে হবে। ওকে, যেমন ইউকের ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় হচ্ছে এপ্রিল থেকে, তাহলে ইউকের কোম্পানি হলে আমরা এখানে অবশ্যই এপ্রিল দিতে হবে। ঠিক আছে, যেহেতু নাই ওই জন্য আমি আপাতত জানুয়ারি দিয়ে রাখলাম। ফিলিং ফ্রিকোয়েন্সি Quarterly. বাংলাদেশ হলে কিন্তু মান্থলি দিতে হবে, বাংলাদেশের বিন কিন্তু প্রতি মাসে ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, আচ্ছা আপাতত আমরা কোয়ার্টারলি দিলাম। এটা দিলাম ক্যাশ, কেন দিলাম বুঝছেন তো? ট্যাক্স মেথড অ্যাক্রুয়াল না দিয়ে ক্যাশ দিলাম। হ্যাঁ, এইখানে আমাদের সেলস ট্যাক্সের টিক দেওয়ার দরকার নেই, কারণ এটা সেলস ট্যাক্সের কোনো জায়গায় যাবে না। এটা যাবে আমার পারচেস ট্যাক্স। পারচেস ট্যাক্স কত দিয়েছিলাম? এটা 10%। 10%, আর এটা আমরা রিক্লেম করব। রিক্লেম করব কেন? কারণ একই প্রোডাক্টের উপর যদি আমি দুইবার ট্যাক্স দিই তাহলে আমার ওটা রিক্লেম করতে হবে না। একই প্রোডাক্টের উপর দিলে ধরেন 10% ট্যাক্স দেবো, 20% হয়ে যাবে। কেনার সময় দেবো, বিক্রির সময় দেবো। কেনার সময় যখন দিছি আমার টাকাটা কোথায় গেছে? আমার টাকাটা গেছে যার কাছ থেকে কিনছে তার কাছে গেছে, তার কাছে গেছে। তার সাথে এখন গভর্নমেন্টের হিসাব। কিন্তু যখন আমি এটা বিক্রি করব তখন ওই টাকাটা আমার কাছে আসবে না। 10% আমার 10% ওখানে চলে গেছে, তার 10% মানে আমার কাস্টমার 10% আমার কাছে। এখন গভর্নমেন্টের কাছে যদি আমি 20% দেখাই, তা আমি গভর্নমেন্টের কাছে পাইছি কত? আমার হাতে আছে কত গভর্নমেন্টের দেওয়ার মতো? 10%, কাস্টমার 10%। তা আমি যদি এখানে দুই রিক্লেম না করি তাহলে আমার কাছে গভর্নমেন্ট বলবে তোমার কাছে 20% দাও। বুঝছেন না? আমার টাকা গেছে কার কাছে? সাপ্লায়ারের কাছে। ও 10% হিসাব দিবে, কারণ কাস্টমার 10% আসছে আমার কাছে, তাই না? তা আমি কেনার সময়ও 10%, বিক্রির সময় 10%। যদি আমি এখানে রিক্লেমে বলে রিক্লেম না করি তাহলে আমার কাছে টাকা যাবে কত? গভর্নমেন্ট 20%। যখন আমি রিক্লেম করছি তার মানে আমার টাকা কার কাছে? ওর কাছে। ওটা তুমি ওর কাছ থেকে নাও, আর কাস্টমার টাকার কাছে আমার কাছে 10%, আমি এটা দিব। বুঝলেন কি সবাই? বুঝেন নাই কেউ বলেন? বুঝছেন? ওকে, তাহলে আমরা আপনি দেখেন, উপায়। সত্যি স্যার। আমরা অনেক ধৈর্য ধরে এত কষ্ট করে তারপর রিপ্লাই দেন। Quality আসলে ইউনিভার্সিটি টিচাররা স্যার এইভাবে মানে করতে থাকে। কিছু বলেই না। এই কি না, এটা ওই যে আমার হচ্ছে ওই যে কানাডিয়ান একটা স্টুডেন্ট আসলে বলছি না, উনি আমাকে বলছে কানাডাতে এরকম লেকচার দেওয়ার মাঝখানে আপনি কথা বলতে পারবেন না। এটা স্যার আমাদের ইউনিভার্সিটিতে তো একই অবস্থা। প্রথম হলে তো না ওইটা নিয়ম হচ্ছে কি কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায় তো বলে লিখে রাখেন। অ্যানসারের কোশ্চেনের অ্যানসারের একটা টাইম থাকে। দেখ, আমার কনসেন্ট্রেশন নষ্ট হয় না, অসুবিধা নেই, আপনার প্রশ্ন করতে পারেন। কারণ কি পরে দেওয়ার প্রশ্নটার মনে থাকে না, পরে দেওয়ার প্রশ্নটার মনে থাকে না, বুঝছেন? এবং ওনাদের আসলে ওইভাবেই ট্রেনিংই দেওয়া হয় যে কিভাবে পড়াবে, পার্ট করে দেয় যে স্টুডেন্টদের সাথে কিভাবে কমিউনিকেশন করা এবং লাস্টে 10 মিনিটস হচ্ছে কোশ্চেন এন্ড অ্যানসার, এরকম ভাবে প্ল্যানিংটাই করে দেয়। ভুলে যায় যে অনেক কোশ্চেন না না, আপনারা কোশ্চেন করবেন, সমস্যা নাই। আমি হচ্ছে ওই যে মানে কথাটা খেয়েই হারিয়ে ফেলি না আর কি। মানে আমি যেখানে আছি আপনার কোশ্চেন অ্যান্সার দেওয়ার পর আমি ওই জায়গায় থাকতে পারবো, অসুবিধা নেই। কিন্তু আপনারা কোশ্চেন করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, পারচেজ ট্যাক্স রিক্লেমেবল সেই, তাহলে আমি পারচেজ ট্যাক্স অ্যাড করলাম দুইটা, একটা 10% একটা 15% দেখানোর জন্য। হ্যাঁ, এখন যেটা করতে হবে কি, আমার এটা কেটে দিতে হবে, কারণ এখানে এটা নাই, নতুন করে করতে হবে, তা নাহলে ওটা আসবে না। ওকে, তাহলে আমরা কি করব? প্রথমে আমরা বলছি পারচেজ অর্ডার করব। ওকে, অনেক ট্রেন্ড আপে তো ভর্তি হয়েছেন, অনেক ভালো ভালো ইনস্টিটিউট আছে, নাম না বলি, মানে তাদের ফ্যাসিলিটি বলেন অনেক কিছু, কিন্তু তাদের মেন্টরের কাছে গেলে আপনি খাবেন ধরা। বুঝতে পারছেন? মানে
মানে ধরেন কি সব টিচার তো আর একরকম না। ধরেন আপনাকে কিভাবে কথা বললে আপনি বুঝতে পারেন, আমি একটা চিন্তা করি যে আপনি এইভাবে কথা বললে হয়তো আপনি বুঝতে পারেন। এখন তারপর অনেকে বুঝে না, তারপর আমি বিভিন্ন অ্যাঙ্গেলের চেষ্টা করি আর কি। এখন অনেকে ধরেন এইভাবে করে না, ওই একভাবে বলে গেছে, এখন না বুঝলে তো ওইটাই আসলেই করে না স্যার, এটাই আর কি। আচ্ছা এখন ধরেন আমরা ক্যামেরন লুইসকে সিলেক্ট করছিলাম না পারচেজ অর্ডার করার জন্য। আচ্ছা ডেট কিন্তু দেখেন এই যে যেহেতু এই ডেটটা আমরা এখনো অ্যাপ্লাই করি নাই, কুইক বুকের ডেটের ব্যাপারটা দেখছেন এখনো কিন্তু 2022-এর ডেটেই আছে। আমি কিন্তু ডেটটা চেঞ্জ করে 24 করছিলাম এই ট্রানজ্যাকশনটা করার জন্য, 24 অগাস্টের 1 তারিখ করছিলাম, মনে আছে? কিন্তু ডেটটা 22-এই থেকে গেল কেন? কারণ এখানে যদি আমি 7 ক্লোজ দিতাম তাহলে এই নতুন ডেটটা শো করতো। আবার জেরোতে গেলে দেখবেন এই নতুন পুরাতনের কোনো হিসাব নাই, ওর যে ডিফল্ট ডেট ওই আগের বারবার ওটাই শো করবে। এখানে হচ্ছে কুইক বুকে লাস্ট ডেটটা শো করে, আপনি লাস্ট যে ডেটটা অ্যাপ্লাই করছেন সব জায়গায় ওই ডেটটা শো করে, ওখান থেকে আপনাকে চেঞ্জ করে আনতে হবে। আর জেরোতে গেলে দেখবেন যে লাস্ট ডেট শো করবে না, ওর যে ডেট ধরেন 2021 সালের 1 জানুয়ারি দেওয়া আছে ওখানে, তো যতবারই আপনি করেন ওই ডেটেই থাকবে, বারবার চেঞ্জ করে আনতে হবে। ওকে আচ্ছা এই যে ক্যাটাগরি, এই ক্যাটাগরি বলছি একটু পরে দেখাবো, আইটেমটা আগে দেখাই। এখন দেখেন ট্যাক্স আসছে, Yes, sir. এইটা দিছিলাম আর ফেস মাস্ক দিছিলাম। আচ্ছা এটা কিনবো বলছিলাম 10টা, দাম বেশি তো অল্প কিনবো, 10টা 10টা, আর এটা কিনবো হলো 100টা। আমাদের বিক্রি রেট ফেস মাস্কের ছিল 30 টাকা আর কেনা রেট হলো 25 টাকা, এখানে সব কস্ট প্রাইসগুলো দেখাচ্ছে। হ্যাঁ ডিসক্রিপশনটা নেই। ফেস মাস্ক আমরা ম্যানুয়ালি অ্যাড করছি তো ওই জন্য ডেসক্রিপশনটা ওখানে দেইনি, এটা ম্যান্ডেটরি না বাট আপনি দিতে পারেন। এখানে ডেসক্রিপশনে ওরা কি দিছে দেখেন, ওই নামটাই দিছে, কিন্তু প্রোডাক্টের নামটাই ডেসক্রিপশনে দিছে, বাট ডেসক্রিপশন আলাদা হতে পারে। ক্লায়েন্ট যদি আপনাকে বলে, যেমন ফেস মাস্কের আলাদা আলাদা ডেসক্রিপশন হতে পারে না, 2 প্লাই 3 প্লাই আছে না, একটা হয়তো ব্যান্ড ভালো ব্যান্ড খারাপ এরকম আছে, অনেক রকম ক্যাটাগরি হতে পারে না। তো ওইখানে ডেসক্রিপশনে লিখে রাখতে পারেন যেটা 3 প্লাই, ধরেন এটা ম্যাটাডোর কোম্পানি, এটা 2 প্লাই অথবা কালারটা কালার, হ্যাঁ এটা ব্লু কালার, এটা ব্ল্যাক কালার, এরকম হতে পারে। তো ডেসক্রিপশনে এই জিনিসগুলো থাকতে পারে। ওকে তো এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার ক্লায়েন্ট যদি আপনাকে ডেসক্রিপশনের ব্যাপারটা বলে। আচ্ছা ট্যাক্সটা আমরা সিলেক্ট করি, ধরেন দুইটাতে আমরা 10% ট্যাক্স ধরলাম, পারচেস ট্যাক্স। ওকে এই চলে গেছে, এই যে এটা, হ্যাঁ এটা আমরা 7 ক্লোজ করি। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার রেটটা আমরা কিভাবে জানবো? কারণ পারচেজ অর্ডার তো আমরা দিতেছি, আমরা তো ওই প্রোডাক্টের দাম তো জানি না। ইন্টারভিউতে করাচ্ছে। আমি বলি আপনাদেরকে একটা প্রথম ভিডিও দিছিলাম না, আর ইজ ইন্টারন্যাশনাল, দেখছিলেন কুইক বুক কিভাবে ফাংশন করে, মনে আছে? ওইটাতে এখানে তো আমরা একটা সিস্টেমে আগাচ্ছি, ওইখানে কি ছিল, ওইখানে ফার্স্টে প্রথম শুরু হয়েছে আমার পারচেজ অর্ডার দিয়ে। মানে একটা কোম্পানি আমার কাছ থেকে, ওয়েল ফুড নামে একটা কোম্পানি আমার কাছে বলছে, ভাই তোমার কাছে আমি পাইপ নিবো, RFL পাইপ দিতে পারবা? ওটা কিন্তু স্যার তার পারচেজ অর্ডার ছিল, পারচেজ অর্ডার দিয়ে শুরু হয়েছে। আমি তখন কি করছি, সে আমাকে জিজ্ঞেস করছে কি 25 তারিখে আমি তোমাকে কনফার্ম করবো, তার মানে অর্ডারটা এখনো কনফার্ম না, পারচেজ অর্ডার করছে। ওকে এখন আমি কি করছি, আমি এটা RFL খবর নিছি যে ভাই 25 তারিখে এরকম আমার কাছে নিবে, তুমি দিতে পারবে কিনা? বলছে ওকে ঠিক আছে। এই কথাটা বলার আগে আমি একটা এস্টিমেট করে রাখছি ওখানে, সে আমার কাছে 25 তারিখে নিতে পারে, আমি একটা ড্রাফট করে রাখছি। ওকে হ্যাঁ তারপরে যখন এই যে কোম্পানির সাথে যখন আমি কথা বললাম যে তোমার কত রেট পড়বে কত কি, তখন আমি ওই নামে কিন্তু একটা প্রোডাক্ট ক্রিয়েট করছি, ক্রিয়েট করে তার রেটটা অ্যাড করছি। যখন আপনি প্রোডাক্টের রেটটা কোথায়, কস্ট প্রাইসটা আমি কোথায় পাবো, এটার প্রশ্ন না আপনার? কস্ট প্রাইসটা পাবো যখন আমরা ইনভেন্টরি অ্যাড করব। এই প্রোডাক্টটা আমি সাপ্লাইয়ের কাছ থেকে কিনবো আমি দেখাবো কখন, যখন এটা আমার সিস্টেমে আমি থাকবে, তাই না? কারণ এটার দাম 5,000 টাকা কেনা পড়বে, আমার বিক্রি কত বলছে ভাই আপনি 5,500 টাকা বিক্রি করতে পারবেন কাস্টমারের কাছে, তাহলে আমার লাভ হবে 500 টাকা, তার মানে আমার কেনা প্রাইস হচ্ছে 500। তাহলে আমি একটা মোবাইল ফোন নামে যখন আমার সিস্টেমে এন্ট্রি দেবো, মোবাইল ফোনটা আমি কিনতেছি কত টাকায়, 500 টাকায়, এই যে কস্ট প্রাইস হচ্ছে 500। আবার যখন আমি সেলিং প্রাইস দেবো কত, 5,500 টাকা, 5,500 টাকা সেলিং প্রাইস দেবো, তার মানে আপনাকে প্রতিবার এটার কস্ট প্রাইস এবং সেল প্রাইস অ্যাড করতে হবে না। হ্যাঁ এখন যদি কোনো ডিসকাউন্ট থাকে, যদি কোনো ছাড় থাকে, যদি কোনো ইয়ে থাকে, সেটা তো আমাদের ম্যানুয়ালি অ্যাড করতে পারবো। ইনভয়েস আমরা ম্যানুয়ালি অ্যাড করতে পারি, একটু আগে দেখলাম না আমরা
70% ডিসকাউন্ট, সরি 4% 5% ডিসকাউন্ট কীভাবে দিতে পারবে ওইভাবে। ও রেট পাবো আমরা সাপ্লায়ারের কাছ থেকে, যার কাছ থেকে প্রোডাক্ট কিনতেছি। হ্যাঁ ওটা ওর কাছ থেকে জানি। অথবা এটা যখন আমরা ক্লায়েন্টের কাজ করবো, এটা ক্লায়েন্ট আমাকে বলে দিবে যে ভাই আমার এটা কেনার প্রাইস হচ্ছে এত, বুঝতে পারছেন? আমার কেনা, হ্যাঁ হ্যাঁ শুনেন, এই কাজ করতে গেলে আপনার অনেক কিছু ক্লায়েন্টের সাথে কনসাল্ট করে করতে হবে। এরপরে যখন আমরা ব্যাংক ক্যাটাগরি করতে যাব, ব্যাংকের যখন ওই যে চার্ট অফ অ্যাকাউন্ট ক্যাটাগরি করতে যাব, তখন প্রতিটা দিন ওর কাছে শুনে করতে হবে। একবার দুইবার শোনার পর তখন আপনি জেনে যাবেন ও কোনটা কোন ক্যাটাগরিতে ফেলে। প্রথমে কিন্তু এটা জেনে জেনে করতে হবে, তাহলে কিন্তু আপনি আন্দাজে একটা খরচটা এক জায়গায় দিতে পারবেন না। ওকে, তাহলে আমরা কি করলাম, আমরা একটা এই যে এটা আমরা যেখানে সেভ করলাম, আমরা কিন্তু এখানে কাজ করতেছি কি ঘটনা ঘটে যাওয়ার পরে কাজ করতেছি। তার মানে কি এই যে এটা মানে পারচেজ অর্ডারটা আমি সেভ করলাম, এর আগে কিন্তু আমি কথা বলছি তার সাথে, সেটা ওভার ফোনে হোক ইমেলে হোক, আমি তার সাথে কথা বলছি, ভাই আমি তোমার সাথে কাছ থেকে টেস্টিং অ্যান্ড ডায়াগনস্টিক ইকুইপমেন্ট আর ফেস মাস্ক কিনবো, দাম কত বলো? দাম এত। ভাই আগের ইনভেন্টরিতে তো আমার দাম আছে 25 টাকা, তুমি 27 টাকা চাচ্ছ কেন? যে না ভাই এখন দাম বেড়ে গেছে। তাহলে আপনাকে কি কি করতে হবে, ইনভেন্টরি থেকে রেট চেঞ্জ করতে হবে। এখন রেট চেঞ্জ করলে কিন্তু আপনার ওই যে আগের ইনভেন্টরিতে ধরেন 20টা প্রোডাক্ট আছে, 25 টাকা করে কিনছেন, ওইটা রেট কিন্তু চেঞ্জ হবে না, ওটা রেট ঠিকই থাকবে, 25 টাকাই থাকবে। নতুন যেটা রেট চেঞ্জ করার পর নতুন যেটা অ্যাড করবেন সেটা রেট 27 টাকা করে। চার্ট অফ অ্যাকাউন্ট আর নতুন খোলা দরকার নেই, আমি বলছি প্রোডাক্টের কথা বলছি। প্রোডাক্ট হ্যাঁ আলাদা করে করতে পারেন। ধরেন ফেস মাস্ক আপনি দিলেন 2 দিলেন, ফেস মাস্ক একটা কোড ব্যবহার করলেন, ফেস মাস্ক 001002 ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। তাহলে এটা করলে একটা সুবিধা আছে কি জানেন, কারণ আপনি চট করে বুঝতে পারবেন যে আপনার কোনটা কোন রেটে কেনা, ইনভেস্ট করার সময় বুঝতে পারবেন। ধরেন আপনি কেনা হলো 27 টাকাটা, আপনি দিয়ে দিচ্ছেন হচ্ছে ধরেন 25 টাকাটা, আপনার লাভ বেশি হলো কিন্তু আপনি ওটা ওই রেটে দিতে চাননি। ধরেন ওটার আপনি একটা সেলিং রেটও আলাদা রাখছেন, যা আগের প্রোডাক্ট যতক্ষণ আছে ততক্ষণ আমি 30 টাকাতেই বিক্রি করবো, নতুন প্রোডাক্ট আমি 32 টাকা বিক্রি করবো। এর দুইটা নাম দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা দিলে বরঞ্চ আরো ভালো, মানে এটা দিলে আপনার হিসাব রাখতে আপনার নিজে অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট আপনার সুবিধা হবে, বুঝছেন? প্রোডাক্টের কত রকম ভেরিয়েন্ট হতে পারবে, কোনো অসুবিধা নেই, আলাদা আলাদা। আচ্ছা তাহলে আমি কি করলাম, আমি এই কি বললাম, এটা পারচেজ অর্ডার করলাম। পারচেজ অর্ডার করার কারণে ও আমার নামে কি করবে, একটা এস্টিমেট ক্রিয়েট করে রাখবে, সে নিতে পারে এরকম। ওকে, এখন ধরেন আমি কনফার্ম যে আমি ওকে যা বলছিলাম এটা নিব। নিলে কি করব, নিলে আচ্ছা আমরা একটু এক্সপিরিয়েন্স থেকে সাপ্লায়ারে দেখি। ক্যামেরন লুইসের নামে করছিলাম না? না, ক্যামেরন লুইস নাকি গোমেজ? ও আচ্ছা ক্যামেরন লুইস। আচ্ছা এখানে 0 দেখাবে কেন? কারণ এটা তো আমার এখনো অর্ডার কনফার্ম না, ও এস্টিমেটের মতো। এস্টিমেট কি ওখানে ইম্প্যাক্ট পরে না, ওটা কিন্তু 0ই দেখে। আচ্ছা ক্যামেরন লুইসে যদি আমি একটু ওপেন করি, ওর নামে একটা পারচেজ অর্ডার দেখাবে। আচ্ছা একটা পারচেজ অর্ডারের নামে। আচ্ছা এখন এই পারচেজ অর্ডারটা আমরা ওপেন করব, ওটার উপর ক্লিক করলে ওপেন হয়ে যাবে। হ্যাঁ, ক্লিক করার পরে যদি আমার এই অর্ডারটা কনফার্ম হয়, যা বলছি তাই নিব, তাহলে কপি টু বিল করব, তাহলে এটা অটোমেটিক বিলে কনভার্ট হবে। বিল মানে কি, বাকিতে ক্রয়। আমরা আগে ইনভয়েস করছি, বাকিতে বিক্রয়। আমি যখন বিল করব তখন ও আমার নামে কি করবে, ও আমার নামে করবে ইনভয়েস, ও আমার কাছে বাকিতে বিক্রি করলো, আর আমি করব বিল, মানে বাকিতে আমি কিনছি, এখনো টাকা দিই নাই। ওকে আচ্ছা এখন দেখেন, প্লাস আইকনে দিয়ে যদি স্যার এটা করি সমস্যা হবে কোনটা কোনটা? ধরুন এটা প্লাস আইকনে দিয়ে করি বিলটা। ও না না কোনো সমস্যা নেই। ও না না, যদি আপনি পারচেজ অর্ডার কনফার্ম করেন তাহলে আপনাকে কাস্টমার সাপ্লায়ারে গিয়ে করতে হবে, কারণ কোন সাপ্লায়ার এগেইনস্টে আপনি কেমন করবেন, আর সাপ্লায়ার সিলেক্ট করলে ওখানে এটা শো করবে না। পারচেজ অর্ডার থেকে যদি আপনি বিল করেন
এখন কি আপনি যদি বলেন যে আমি তো সাপ্লায়ারের নাম জানি না, তাহলে তো হবে না। সাপ্লায়ারের নাম তো আপনাকে জানতেই হবে কার কাছ থেকে কিনবো। সাপ্লায়ার নাম জানলেও কি নিতে যায় এখন বিল করা যাবে, করা যাবে। আচ্ছা, ওটাও দেখাচ্ছি তাহলে। এখানে দেখেন, আমি পারচেজ অর্ডার থেকে গেলাম, গিয়ে আমি কপি টু বিল করব যদি আমার এই পুরাটাই আমি নেই। এখন ধরেন আমি কি করলাম, নেওয়ার সময় একটু মনটা চেঞ্জ হইলো আমার। কি হইলো যে আমি এটা 2টা কম নিব, 8টা নিব। তাহলে সে করবে কি, আমার নামে ইনভয়েস করবে। ইনভয়েস করার সময় সে কি করবে, ইচ লাইনে চেঞ্জ করবে। ও করবে 2টা কম, আর আমি এখানে বিলে করব 2টা কম। তাহলে কি করব আমি, দেখেন এই যে এখানে জাস্ট কপি করে আমি বসাবো 8টা। টাকা কমে গেছে, 8টা টাকা কমবে না? 8টা টাকা কমছে কিন্তু, হ্যাঁ। 10টা ছিল, 8টা দিয়ে আমি কপি টু বিলে দিয়ে দিব। আর ও কি করছে, ও ক্রিয়েট ইনভয়েস মানে এস্টিমেট থেকে ইনভয়েসে কনভার্ট করতে গিয়ে ও 2টা ওখানে কম করছে। এগুলো কি আমাদের আগে কথা হয়ে গেছে, তারপর আমরা সিস্টেমে এন্ট্রি দিচ্ছি। ওকে, এখন দিব আমি কপি টু বিল। ইয়েস, প্লিজ ট্রাই লেটার, এরর লোডিং ট্রানজেকশন। কেন, কি প্রবলেম? কোন ক্যাটাগরি? না ওটা ক্যাটাগরি এখনো আসেনি তো, ক্যাটাগরিতে আসবে। ক্যাটাগরি দেখাবো, ক্যাটাগরি না দেখলে আপনি বুঝবেন কি করে? ও আচ্ছা, এটা আমি আগে 8টা করে এটা সেভ করি, আগে সেভ করি নেই, এটাই হচ্ছে সমস্যা। পারচেজ অর্ডারটা আমি সেভ করলাম, এখন পারচেজ অর্ডারটা আমি সেভ করলাম, হ্যাঁ। এখন যদি আমি এটা কপি টু বিল করি, না কি সমস্যা বলতেছে দেখি তো। কেটে দিলে আবার চলে যায় কেন? আটটা তো আছে, হ্যাঁ। ফ্যানের সুইচটা বাইরে, এই যে এই সোফাটার উপরে। অফ করে আসতে হবে, অফ করে আসতে হবে। এই যে ট্যাক্স অ্যাপ্লাই করা আছে। আচ্ছা, আমি যে আরেকটা ট্যাব ওপেন করছিলাম, এটা একটু ক্লোজ করে দিয়ে দেখি। কপি টু বিল, আবার কি বলে সেভ। আচ্ছা, সেভ করি, আবার সেভের আছে কিনা। আচ্ছা শুনেন, এরকম সমস্যা আপনাদেরও হতে পারে, এগুলাতে ঘাবড়ানো যাবে না, দেখতে হবে তো প্রবলেমটা কোথায় আছে হচ্ছে। এরর লোডিংটা, আচ্ছা, an unexpected error occurred while accessing or saving your data, please wait few। আচ্ছা, এই সমস্যাটা আমাদের না, সমস্যাটা ওদের। ওরা এই ডাটাটা সেভ করতে গিয়ে ওদের ওখানে প্রবলেম হচ্ছে, ওরা বলতেছে একটু কিছুক্ষণ পরে ট্রাই করো। যদি আমাদের একটা প্রবলেম থাকতো তাহলে বলতো যে তোমার এই সমস্যার কারণে হচ্ছে না। ওকে, হ্যাঁ, লোডিং এরর লোডিং ট্রানজাকশন, প্লিজ ট্রাই अगेन লেটার। এই কারণে চলে যাচ্ছে, না হলে মেসেজটা থাকতো। আচ্ছা, এখন যেটা হচ্ছে আমি আপনাদেরকে এটা ব্রিফ করি, হ্যাঁ, এটা তো আমি দেখাবো সবই, জাস্ট ব্রিফ করি। সেটা হচ্ছে আমি কি করলাম, পারচেজ অর্ডারটাকে আমি কপি টু বিল করলাম। বিল করলাম মানে বাকিতে কিনলাম, আর ও করলো আমার নামে ইনভয়েস, তাই না? আমি তো এক্ষেত্রে আমি কাস্টমার না, আমি কিনতেছি না, আমার নামে ইনভয়েস। এরপরে আমি করব কি, পে বিল করব, টাকা দিয়ে দিব। ওই টার্মস আছে কত দিনের মধ্যে পে বিল করব, সে আমার নামে কি করবে, রিসিভ পেমেন্ট করবে। রিসিভ পেমেন্ট করছি না আমরা কাস্টমারের ক্ষেত্রে, রিসিভ পেমেন্ট করবে। তাহলে আমি পে বিল করা মানে, পে বিল করার সময় আমার কি হবে, আমার কোন অ্যাকাউন্ট থেকে টাকা যাবে ওটা আমার সিলেক্ট করে দিতে হবে, দিয়ে ওই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস সেভ অ্যান্ড ক্লোজ করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এখন আসেন দেখি একটা বিল করা যায় কিনা।
শুধু বিল। আমরা যেমন এস্টিমেটটাকে ইনভয়েসে কনভার্ট করছি, বাট সবগুলো কি আমার এস্টিমেট হবে না, তো আমার ইনভয়েস হবে না ডিরেক্ট, তো এরকম ডিরেক্ট বিল হবে না, সবই কি আমার পার্চেস অর্ডার থাকবে, থাকবে না। তো ডিরেক্ট যদি আমি বিল করতে যাই, সাপোজ ধরেন আমি এলিজা শন নামে আমি বিল করতেছি, মানে সরাসরি ওই এস্টিমেট ছাড়া, মানে আমার পার্চেস অর্ডার ছাড়া আমি সরাসরি তার কাছে বাকিতে মালটা কিনবো, বা আমি তাকে ফোনে কথা বলছি চলে আসতেছে, এটা ধরেন আমি কিনছি অগস্টের 10 তারিখ, ডিউ ডেট, টার্মস সিলেক্ট করি, টার্মস ধরেন আমার 15 দিনের মধ্যে আমি টাকা দেবো তাকে, তার সাথে আমার এটাই কথা হয়েছে। হ্যাঁ, এখন এইখানে দেখেন দুইটা জিনিস, একটা হলো আইটেম ডিটেল, তো একটু আগে দেখছেন তাই না, এখান থেকে আইটেমগুলো সিলেক্ট করে দেয়। আচ্ছা, আইটেমটাকে সিলেক্ট করি, ধরেন ওনার কাছ থেকে আমি কি কিনবো, ধরেন লাইফ সেভিং ইকুইপমেন্ট কিনবো আমি 5টা, একটাই কিনলাম, একটা প্রোডাক্টই কিনতেছি আমি ওনার কাছ থেকে। এখন ধরেন এটা চলে গেলে এই যে কোনায় জাস্ট ক্লিক করলে চলে যাবে। হ্যাঁ, এই আইটেম ডিটেল। আচ্ছা, এখন ধরেন এইটা তো লাইফ সেভিং ইকুইপমেন্ট 5টা কিনবো 500 টাকা করে, 2500 টাকা 10% ট্যাক্স দিব, 250 টাকা, টোটাল 750 টাকা আমার খরচ। এখন ধরেন এই লাইফ সেভিং ইকুইপমেন্ট ধরেন কথার কথা বলতেছি, এটা জানি না কিরকম, ধরেন এটা একটা টেবিলের মতো একটা মেশিন, কথার কথা। এখন এই মেশিনটা 5টা উনি আমাকে পাঠাচ্ছে, উনি আমাকে বললো যে ভাই ট্রান্সপোর্ট তো আমার মধ্যেই, বাট এটা যে নামাবে লেবার কস্টটা আপনাকে দিতে হবে, এটা আমি দিতে পারবো। তার মানে আমার প্রোডাক্টের দামের বাইরে একটা অ্যাডিশনাল কস্ট যোগ হলো না, আনলোডিং কস্ট যোগ হলো কিনা। কারণ এই কস্টটাকে আমার এই জায়গায় দেখানোর কোনো সুযোগ আছে, বাট এটা কিন্তু আমার এটার সাথেই যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে দেখেন এইটা যে আমি আইটেম যে এখান থেকে কিনতেছি, বাট এখানে ওই ওই ধরেন 100 টাকা আমার অ্যাডিশনাল লেবার কস্ট আছে, এই 100 টাকার জন্য কি আমার প্রতিটা প্রোডাক্টের দাম চেঞ্জ করা সম্ভব? প্লাস ওটা তো প্রোডাক্টের দামের মধ্যেও যাচ্ছে না, ওটা তো আনলোডিং কস্ট হিসেবে আলাদা হয়ে যাচ্ছে। এই যে ক্যাটাগরিটা, এই ক্যাটাগরিতে আমরা এই কাজটা করি কিরকম, এই ক্যাটাগরি মানে আমার চার্ট অফ অ্যাকাউন্ট। এখন আনলোডিং কস্ট নামে আমার এখানে কিছু আছে নাকি? আনলোডিং কস্ট নামে কিছু নাই, তার মানে আনলোডিং কস্ট আমি এখানে অ্যাড নিউতে গিয়ে অ্যাড করতে পারবো। অথবা যদি ধরেন আমি আনলোডিং কস্ট নামে কোনো হেড না করে আমি যখন দিলাম যে অফিস অ্যান্ড জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, দিতে পারি কিনা এটা? আপনি আজ অ্যাকাউন্টেন্ট দিতে পারেন তো, একদম আনলোডিং এক্সপেন্স একদমই না দিয়ে আপনি সেটা তো ওই ডেলিভারি চার্জের মতো, ডেলিভারি চার্জের মতো আপনি দিলেন, দিতে পারেন কিনা এটা এক্সপেন্সে দেখাতে পারেন না, অফিস অ্যান্ড জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে দেখাতে পারেন তো, তাই না? তাহলে আমি যদি দেখি অফিস এক্সপেন্স হিসেবে দেখাতে পারি আমি এটা, আমি এটা সিলেক্ট করে দিলাম, হয়ে যাবে। অথবা আমি যদি স্পেসিফিক চাই যে আমি এটা আনলোড করছি, আমি আনলোডেই দেখাবো, তাহলে কি করব, আমি অ্যাড নিউতে যাব, অ্যাড নিউতে গিয়ে এটা আমার কি এক্সপেন্স, এখানে দেখি আমি আনলোডিং টাইপের বা লেবার কস্ট নামে কিছু আছে কিনা, কস্ট অফ লেবার আছে না, লেবার কস্ট, আমি এটা দিলাম কি আনলোডিং। হবে, এটা চলবে। এখন ধরেন আপনার মূল হেড, এই ধরনের এক্সপেন্সের মূল হেড হচ্ছে অফিস এক্সপেন্স মনে করেন, তাহলে যে ইন সাব অ্যাকাউন্ট দিয়ে এখানে যদি আপনি অফিস এক্সপেন্স সিলেক্ট করে দেন, অফিস এক্সপেন্স সিলেক্ট করে দেন, তাহলে মূল হেড থাকবে অফিস এক্সপেন্স, তার আন্ডারে থাকবে কে, এই কস্ট অফ লেবার আনলোডিং এক্সপেন্স। আর যদি মনে করেন যে না আমি আনলোডিং এক্সপেন্সটাকে একটা ইন্ডিভিজুয়াল চার্ট অফ অ্যাকাউন্ট হিসেবেই রাখবো, তাহলে এইটা জাস্ট তুলে দিলেই হবে। এখন এটা আপনার দক্ষতা, আপনি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট কিভাবে রাখতে চান, বুঝছেন কি কথাটা? আপনি বুঝছেন? আপনি বুঝছেন? এটা আপনি ট্রান্সপোর্ট কস্ট দেন, এখানে আপনি ধরেন দেখেন ট্রান্সপোর্ট নামে কিছু আছে কিনা, ট্রান্সপোর্ট ট্রাভেল এক্সপেন্স না, ট্রাভেল এক্সপেন্স আর ট্রান্সপোর্ট
ইয়ে কিন্তু এক না, হ্যাঁ। ট্রান্সপোর্টেশন ইন, ট্রান্সপোর্টেশন আউট। এখানে টাইপ হচ্ছে আপনার যেগুলো আছে এর বাইরে কিছু দিতে পারবেন না, কাছাকাছি কোনটা আছে দেখেন, শিপিং চার্জ, দেখি শিপিং চার্জ বলে কিছু আছে কিনা। শিপিং অ্যান্ড ডেলিভারি এক্সপেন্স, হ্যাঁ এটা দিতে পারেন। এটা দিয়ে এখানে আপনি দিলেন হচ্ছে আপনি ট্রান্সপোর্ট কস্ট অ্যাড করতে যাচ্ছেন, তাই তো? ধরেন এখানে দিলেন ট্রান্সপোর্ট, ওকে। তাহলে আমরা ধরে নিচ্ছি, যেহেতু ট্রান্সপোর্ট কস্ট অ্যাড করতে চাই, ধরে নিচ্ছি যে ওই আমার সাপ্লায়ার আমাকে বলছে যে ঠিক আছে লেবার কস্ট সব আমার, কিন্তু আপনি গাড়ি ভাড়াটা আপনি দিন। তাহলে আমার এটা ট্রান্সপোর্ট কস্ট, এটা সেভ অ্যান্ড ক্লোজ দিই, দিলে আমার এই যেখানে অ্যাড নিউ করছিলাম তো এখানে চলে আসবে ক্যাটাগরিতে, ট্রান্সপোর্ট কস্ট আসছে না। আমি এখন ডেসক্রিপশনে কি লিখবো, ডেসক্রিপশনে লিখবো হচ্ছে ধরেন কি ছিল, ধরেন আমার 3 টন একটা ট্রাক ছিল, ডেসক্রিপশনে কি লেখা যায়, ধরেন 3 টনের ট্রাকের বিল আসছে, এবার ট্রান্সপোর্ট কস্ট আসছে এত টাকা, এরকম লিখতে পারি না আমি? ট্রাক এছাড়া আর কি লেখা যায়, ধরেন যে 5 পিস লাইফ, এরকম দেখা যায় অনেকে অনেকে দাঁড়াতে পারে যেটা কোনো সাপ্লাই বহন করবে না। এটা কি বাঙালি বাংলায় মানে বাঙালি না না বানানোর কিছু নাই তো, এখানে হচ্ছে ধরেন কি আমরা আমরা এর ডেসক্রিপশনটা কেন লিখবো, যখন আপনার ট্রান্সপোর্ট কস্টে, ধরেন এখানে ট্রান্সপোর্ট কস্টে অ্যামাউন্ট ধরেন 200 টাকা, হ্যাঁ, ট্রান্সপোর্ট কস্টে যখন আপনি 200 টাকা দেখাবে, তখন আপনি এটা কি কেন খরচ করছিলেন, এই 200 টাকা ট্রান্সপোর্ট কস্ট কি জন্য দিছিলেন, এটা যাতে আপনি বুঝতে পারেন, বুঝছেন না বিষয়টা? ধরেন এখানে ইনভয়েস, আপনি চাইলে, সরি এটা বিল, আপনি বিলের নাম্বার, আচ্ছা বিলের নাম্বার এখানে অ্যাড করেন, ধরেন আপনি 002, হ্যাঁ, আপনি ডেসক্রিপশনে লিখলেন বিল 002, তাহলে আপনি এই রেফারেন্স ধরে বিল 002তে কি ছিল সেটা দেখে বুঝতে পারেন। হ্যাঁ, এখানে ব্যাপারটা হচ্ছে কি, আপনি ভবিষ্যতে এই ট্রানজ্যাকশনটা ট্র্যাক করতে গেলে যা লিখলে আপনি বুঝতে পারবেন, আপনি সেটাই লিখবেন ওখানে ডেসক্রিপশন। এইটুকু ক্লিয়ার, বুঝছেন? এখন বুঝেন নাই, প্রোডাক্ট ডিটেল দিতে পারেন, কতগুলো প্রোডাক্ট আসছে, কত রানিং ট্র্যাকে আসছে, বিল নাম্বার কত ছিল, ডিটেল লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই, যাতে আপনি অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট পরে এই যে কস্টিংটা কেন হয়েছিল এটা যাতে ডেসক্রিপশনে দেখতে পারেন, এটির জন্য ডেসক্রিপশন। ওকে, আচ্ছা দেখেন এখন এই যে এখানে যে ট্যাক্স আছে, নর্মালি ক্যাটাগরিতে নর্মালি এক্সেপশনাল ছাড়া ট্যাক্স আমরা দিব না, কারণ হচ্ছে এই যে ট্রান্সপোর্টের যে ট্যাক্স, এই ট্যাক্সটা মূলত মানে এটা ওর ইনকাম না, যে ট্রান্সপোর্ট যে ট্রাকটা নিয়ে আসছে এটা তার ইনকাম, এই ট্যাক্সটা দিবে নর্মালি কে, ও দিবে, আমি কিন্তু ওর কাছে ট্যাক্স কেটে রাখতে পারবো না এই ক্ষেত্রে। ওকে, তো নর্মালি যদি এটা ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে যে তোমার এই ধরনের খরচের সাথে এই ট্যাক্সটা কি তুমি কেটে রাখতেছো নাকি টাকাটা তাকে দিয়ে দিচ্ছ, সে ট্যাক্স কাটবে। যদি টাকাটা সে তাকে দিয়ে দেয়, আমার এমনি আমি ট্যাক্স কেটে না রাখি, তাহলে কিন্তু আমি ট্যাক্স এখানে অ্যাড করবো না, বুঝতে পারলেন? যদি তার ট্যাক্সটা কেটে আমার কাছে রেখে দেই, আমি ভবিষ্যতে দিব গভর্নমেন্টকে, তাহলে আমি ট্যাক্স অ্যাড করব, বুঝতে পারলেন কি? আচ্ছা, এখন দেখেন তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, আমাদের মূল যে খরচ, প্রোডাক্টের খরচ, এর সাথে অ্যাডিশনাল যদি কিছু খরচ অ্যাড হয়, যদি থাকে, তাহলে আমরা এখানে বসাবো। এটা দেখবেন, এটা কিন্তু কাস্টমারের ক্ষেত্রে নাই, আমরা যখন কোনো প্রোডাক্ট বিক্রি করি তখন কিন্তু এই ক্যাটাগরি ডিটেল কিন্তু তার মধ্যে নাই, ওখানে শুধু একটাই আছে প্রোডাক্ট ডিটেল। হ্যাঁ, কিন্তু আপনার এক্সপেন্স কখন হয়, অ্যাডিশনাল খরচ কখন হয়, যখন আপনি কিছু কিনেন, খরচ করার সময় তো অ্যাডিশনাল খরচ হয়। এখন এই অ্যাডিশনাল খরচটা অ্যাড করতে গেলে আপনাকে প্রোডাক্টের মধ্যে দেওয়া যাবে না, এটা আপনাকে আলাদাভাবে অ্যাড করতে হবে, সেই জন্যই উপরে ক্যাটাগরি ডিটেলটা আছে। এইটুকু কি বুঝতে পারলেন কি? প্রোডাক্টের মধ্যে দেওয়া যাবে না, না, আপনি ধরেন কি, আমি আপনাকে বলি,
ধরেন আপনি একটা মোবাইলের বিজনেস করেন, মোবাইল ফোন কিনেন, আর মোবাইল ফোনের যে ধরেন আপনি মোবাইল ফোন একটা 5টা মোবাইল ফোন কিনতে গেছেন, আপনি বিক্রি করবেন, মোবাইল ফোনের দাম 2000 টাকা করে। এখন আপনি আসতে ওই মোবাইলটা নিয়ে আসতে আপনি সিএনজিতে, কারণ আপনার ওই ইনভয়েসের মধ্যে কি ও মানে যে রিসিপ্টটা আপনার দিচ্ছে ওখানে কি সিএনজি ভাড়া সহ অ্যাড করে দিবে না শুধু মোবাইলের দামটা দিবে? তাহলে আমার ইনভেন্টরিতে কিন্তু ওই কস্টটা প্রোডাক্টের দাম হিসেবে অ্যাড হচ্ছে না, ওইটা আমার এক্সপেন্স, ইনভেন্টরিতে যাবে না, বুঝছেন? এই জন্য এখানে আমরা আলাদাভাবে যে খরচটা হলো সেটা আমরা আলাদা একটা যে হেডে দিব সেই হেডটাকে এখানে সিলেক্ট করলাম, আর প্রোডাক্টের যে দাম সেটা তো প্রোডাক্টের দামের জায়গায় আছে। হ্যাঁ, আপনার এই যে ট্রান্সপোর্ট কস্টে অ্যাড হয়ে যাবে এই টাকাটা 200 টাকা আপনাকে। আচ্ছা, এটা একটু দেখাই আপনাদের। আমরা চার্ট অফ অ্যাকাউন্টটা অ্যাড করছি কিসে? এক্সপেন্সের আন্ডারে। অ্যাকাউন্ট টাইপ দিছি এক্সপেন্স, আর ডিটেল টাইপে দিছিলাম কি যেন একটা, ওই যে ডিটেল টাইপ শিপিং অ্যান্ড ডেলিভারি চার্জ, ডিটেল টাইপে দিছিলাম। অ্যাকাউন্ট টাইপে দিছি এক্সপেন্স, ডিটেল টাইপে দিছি শিপিং অ্যান্ড ডেলিভারি চার্জ, তারপরে নাম দিছি আমরা ট্রান্সপোর্ট কস্ট, তাই না? আমরা এখন একটু যদি দেখি, চার্ট অফ অ্যাকাউন্টসে কি খুঁজবো বলেন তো? ট্রান্সপোর্ট কস্ট, তাই না? সার্চ বার থেকে আসুক 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 আসুক। ট্রান্সপোর্ট কস্ট এটা না, এটা ব্যালেন্স কত এখন? না না, জিরো তো, এখনো তো কাজ করিনি। যখন আমরা এটা সেভ দিব তখন এটা ব্যালেন্স হতে হবে কত? 200। আরেকটা জিনিস একটু দেখি, আমরা একটু ব্যালেন্স শিটটা দেখি, এক্সপেন্সে কয় টাকা আছে। তার মানে আমার এখানে যদি এই হেডে যদি আমি 200 দিই তাহলে আমার ব্যালেন্স শিটে 200 টাকা বাড়বে। আমরা ব্যালেন্স শিট পাবো হচ্ছে কোথায়? রিপোর্টে। ফেভারিটে আছে, এটা নিচেও আছে, কিন্তু মানে সবগুলা রিপোর্ট কিন্তু আপনি প্রতিটা রিপোর্ট ডাউনলোড করতে পারবেন। মানে আপনার এবং আপনার ক্লায়েন্টের মনে যা আসে, যা চিন্তা আসে, কি চাই সব আছে। আচ্ছা, এখানে যেহেতু আমাদের আগে পরে অনেকগুলো আছে, অল ডেট দিয়ে রান রিপোর্ট দিব। হ্যাঁ, এখন আসেন আমাদের এক্সপেন্স কই? হুম, প্রফিট এন্ড লস পাবো। ব্যালেন্স শিটে তো ও ইয়েস, রিপোর্টে প্রফিট এন্ড লস, প্রফিট এন্ড লস অল ডেট দিই। তাহলে আমাদের এক্সপেন্স দেখেন, এটা টোটাল এক্সপেন্স না, আদার এক্সপেন্স, টোটাল আদার এক্সপেন্স। আচ্ছা, এক্সপেন্স টোটাল কত দেখাচ্ছে? এইটা না, এটা এমন না, টোটাল এক্সপেন্সের নেট আর্নিং এত। আচ্ছা, আপনার 8408 টাকা, তাই তো? আদার এক্সপেন্স সহ কই গেল টোটাল এক্সপেন্স? হ্যাঁ, টোটাল, ঠিক আছে, এটাই 8408 টাকা, এটা হচ্ছে এক্সপেন্স। এখন যদি আমি ওখানে ওটা অ্যাপ্লাই করি তাহলে 200 টাকা এখানে বাড়বে, তাই হওয়ার কথা না? চলেন এটা অ্যাপ্লাই করে দিই। এটাতে কি হলো? এটাতে কিন্তু 5টা প্রোডাক্ট আমার ইনভেন্টরিতে যোগ হবে, আর এই টাকাটা আমি পরে দিব। এই টাকাটা আপাতত আমার নামে বাকি থাকবে, বিল করতেছি কিন্তু সে আমার নামে করতেছে ইনভয়েস, আর এই টাকাটা আমার সরাসরি এক্সপেন্সে চলে যাবে। ট্যাক্স অ্যামাউন্ট একটা দিতে হবে, বুঝছি, জিরো তো দেই নেই। আচ্ছা, আপাতত 10% দিয়ে দেখাই, যেটা জিরো দিবেন সবসময়। হ্যাঁ, যদি ক্লায়েন্ট স্পেসিফিক্যালি কিছু বলে না দেয়, এটা জিরো অ্যাড করার জন্য আপাতত দিচ্ছি। এখন আসেন প্রফিট অ্যান্ড লসে যদি আসি,
বাড়ছে? হ্যাঁ স্যার 208 টাকা ছিল না, নাকি এটাই ছিল? না 408ই তো ছিল। ও সরি, এই যে ট্রান্সপোর্ট কস্ট, এই যে এখানে চলে আসছে দেখেন, এটা তো ছিল না আগে, এটা আদারের মধ্যে পড়ছে। এইটা দেখেন, ট্রান্সপোর্ট কস্ট এক্সপেন্সে 200 টাকা, তাহলে আমার ট্রান্সপোর্ট খরচে তো আমার আসছে তো 200 টাকা, তাই না? এখন আমার চার্ট অফ অ্যাকাউন্টে 200 টাকা আসছে কিনা দেখি। ব্যালেন্স দেখেন আগে। ব্যালেন্স আসবে না, রিফ্রেশ তো দিলাম। রিপোর্টে যেহেতু আসছে, এখানে তো অবশ্যই 200 টাকা আমরা খরচ না হলে তো আর রিপোর্টে আসবে না। বুঝলাম। আসছে এখানে 200 টাকা? হ্যাঁ না, ওইটা ওইটা কোনো কারণে ইয়েতে জাস্ট ট্রানজাকশনের ভিতরে ঢুকলেই দেখাচ্ছে, সমস্যা নেই। ওকে, তাহলে এটার ইম্প্যাক্টটা কিভাবে পড়লো ক্যাটাগরিতে, এটা কি বুঝতে পারলেন? ইয়েস স্যার প্রসেস কি এটা ভিডিও দেখলে আস্তে আস্তে বুঝতে পারবেন, কিন্তু বুঝছেন কি না ক্যাটাগরিটা এখানে কেন দেওয়া আছে, প্রোডাক্টের সাথে যদি আমার অ্যাডিশনাল অন্য কোনো খরচ থাকে সেটা যাতে আমি অ্যাড করতে পারি। ওকে, আচ্ছা তাহলে আমরা কি করলাম, আমরা করলাম পারচেজ অর্ডার থেকে আমরা বিলে কনভার্ট করতে গেছিলাম, ওটা কোনো কারণে হচ্ছে না, পরে দেখাচ্ছে, বাট আপনারা এটা করবেন, কপি টু বিল করবেন, করে এটা বিলে কনভার্ট করবেন। আমরা সরাসরি বিল একটা করলাম, পারচেজ অর্ডার বিল, ঠিক আছে। এখন ধরেন এই যে পে বিল, ওই এখানে ছিল না, কি ছিল এখানে, রিসিভ পেমেন্ট, এই রিসিভ পেমেন্টের জাস্ট উল্টাটাই হচ্ছে পে বিল। মানে যখন কাস্টমার কাছে বিক্রি করছি, সে আমার নামে পে বিল করছে, আমি রিসিভ পেমেন্ট করছি, কারণ আমি পে বিল করবো, আমার সাপ্লাই রিসিভ পেমেন্ট করবে। আচ্ছা, এই সেলস রিসিট মানে হচ্ছে কি, নগদ টাকায় বিক্রি, এখানে ডিরেক্ট হবে এক্সপেন্স, সেলস রিসিটের এগেইনস্টে হবে এক্সপেন্স। আচ্ছা এখানে ধরেন আপনার, আর এইখানে দেখেন আমাদের ক্রেডিট নোট ছিল দুইটা, মূলত ক্রেডিট নোট তো দুইটা, একটা হলো ক্রেডিট নোট আর একটা হচ্ছে রিফান্ড রিসিপ্ট, মূলত দুটো হলো রিফান্ড, আর এখানে এটা আছে একটা সাপ্লায়ার ক্রেডিট। আমরা শুধু এখান থেকে এটা রিটার্ন করে দিব, টাকা পয়সার ব্যাপার কিন্তু সব তার এন্ডে, হয় সে আমার কাছ থেকে টাকাটা অ্যাডজাস্ট করবে ক্রেডিট নোটের মাধ্যমে, অথবা রিফান্ড হলে একবারে ফেরত দিয়ে দেবে আমাকে, আমরা শুধু তাকে প্রোডাক্টটা রিটার্ন করে দেবো। এখানে জিনিস দুটা না, যখন আমি অ্যাজ এ কাস্টমার, আমি যখন সাপ্লায়ার কাছে প্রোডাক্ট কিনছি, তখন শুধু একটাই আছে, সাপ্লায়ার ক্রেডিট, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আমার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে, আমার কাছে এখানে একটাই, সেটা প্রোডাক্টটা রিটার্ন করে দাও, বাকি কাজ। আচ্ছা এখানে একটা জিনিস অ্যাডিশনাল আছে, দেখেন আমি সবই দেখাবো আপনাদের, অসুবিধা নেই। এই ক্রেডিট কার্ড ক্রেডিট একটা আছে এক্সপেন্স করার ক্ষেত্রে, মানে ধরেন আপনি এক্সপেন্স করলেন ডিরেক্ট, এই যে এক্সপেন্সের মাধ্যমে সরাসরি প্রোডাক্ট কিনে ফেললেন, টাকা ব্যাংক থেকে টাকা চলে গেল, প্রোডাক্ট চলে আসলো ডিরেক্ট, বাকি বকে আর কিছু নেই। আর এই যে ক্রেডিট কার্ড ক্রেডিটটা আলাদা করে কেন আছে, ধরেন আপনি একটা ইনভয়েসের পেমেন্ট দিচ্ছেন ক্রেডিট কার্ডের মাধ্যমে, অথবা আপনি ডিরেক্ট এক্সপেন্স করছেন বা সরাসরি প্রোডাক্টটা কিনছেন ক্রেডিট কার্ডের মাধ্যমে। এখন এই ক্রেডিট কার্ড থেকে খরচ করে তো আপনি পেমেন্ট করছেন, পেমেন্ট হয়ে গেল, পাশাপাশি আপনার একটা লাইবিলিটি ক্রিয়েট হলো না, ক্রেডিট কার্ডের অ্যামাউন্ট বেড়ে যাওয়া মানে কি, তাই ক্রিয়েট হওয়া, মানে আপনি একটা লোন করে টাকাটা দিচ্ছেন, সোজা কথা। ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি আপনি কিনেন, ধরেন আপনি ব্যাংকের মাধ্যমে টাকা দিচ্ছেন, ব্যাংকের মাধ্যমে, ব্যাংক কি অ্যাসেট, ব্যাংক অ্যাসেট, আর আপনি যেটা কিনছেন সেটা কি, সেটাও অ্যাসেট, ইনভেন্টরি অ্যাসেট, তাই না? তার মানে আপনার একটা অ্যাসেট কমছে, একটা অ্যাসেট বাড়ছে। বাট ক্রেডিট কার্ড ক্রেডিট যদি করেন, তার মানে এখানে কিন্তু সব আপনার ক্রেডিট কার্ডই শো করবে, অন্য কিছু কিন্তু শো করবে না। ক্রেডিট কার্ড থেকে যখন আপনি পেমেন্ট করলেন, তখন আপনার কি অ্যাসেট বাড়লো, পাশাপাশি লাইবিলিটিও বাড়লো,
তাই না বিষয়টা? ব্যাংক কি? ব্যাংক একটা আমার অ্যাসেট। প্রোডাক্ট কিনছি, এটা কি? এটাও আমার অ্যাসেট। তার মানে আমার এক অ্যাসেট থেকে টাকা কমলো, আমার ইনভেন্টরি অ্যাসেট বাড়লো। আর যখন আমি ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনছি, তখন কি হচ্ছে? আমার লাইবিলিটিও বাড়তেছে, আমার অ্যাসেটও বাড়তেছে, অ্যাসেটও বাড়তেছে, আমার লোন কার্ডের লোন বাড়তেছে। ওইটাই তো লাইবিলিটি। তাই না? তার মানে আমার হচ্ছে ইনভেন্টরি অ্যাসেটের প্রোডাক্ট বেড়ে গেল, আর আমি যেহেতু লোন করে টাকাটা কিনলাম, এই জন্য ক্রেডিট কার্ডের অপশনটা আলাদা। ক্রেডিট কার্ড থেকে আমরা ক্রেডিট কার্ডকে ক্রেডিট করে দেবো। আর এইভাবে না করলে ও তো ধরে নিবে নর্মাল ব্যাংক, তখন আপনার ওই দেখাবে যে ও মানে সিস্টেম তো ওটা বুঝবে না, সিস্টেম বুঝবে যে আপনার ওই অ্যাসেট থেকে টাকা কমছে, তখন আপনার ক্রেডিট কার্ড দেখাবে মাইনাস, বুঝছেন? আর ক্রেডিট কার্ড ক্রেডিট করলে কি হবে? ক্রেডিট কার্ড তখন মাইনাস দেখাবে না, ক্রেডিট কার্ডের প্লাস ব্যালেন্সটাই মানেই কিন্তু আপনার জন্য লাইবিলিটি। ক্রেডিট কার্ডের মাইনাস ব্যালেন্স মানে হচ্ছে আপনি অ্যাডিশনাল টাকা দিয়ে রাখছেন, তাই না? এই পর্যন্ত কি বুঝতে পারলেন সবাই? বুঝছেন কি না? আচ্ছা, তাহলে আসেন, সময় প্রায় শেষ। আচ্ছা, আপনারা এই পর্যন্ত আজকে করবেন, ঠিক আছে? কি করবেন? করবেন একটা পারচেজ অর্ডার থেকে কনভার্ট টু মানে কপি টু বিল করবেন, আলাদা করে একটা বিল করবেন। এরপর আসেন একটা জিনিস দেখে, শুধু পে বিলটা দেখেন, হ্যাঁ? বিলটা পেমেন্ট করবেন আপনি, এখান থেকেও যেতে পারবেন। এখান থেকে যদি যান তাহলে কি করতে হবে? কাস্টমারের নামটা সিলেক্ট করে দিতে হবে। এখানে এখানে অলরেডি দেখাচ্ছে, দেখেন, মানে আপনি যখন পে বিলে যাবেন, তো যে কটা আপনার পেমেন্ট আছে সবগুলো এরকম নিচে নিচে সবগুলো শো করবে। আর ওখানে তো আপনি রিসিভ পেমেন্ট যেটা কাস্টমার দেখে ওখানে পে বিল দেখে। কাস্টমার দেখা যাবে রিসিভ পেমেন্ট, এখানে দেখাবে পে বিল। এটাও দেখে আসি একটু আমরা, হ্যাঁ? এই এটা খোলা আছে, এই আমরা যাব এক্সপেন্স থেকে সাপ্লায়ারে। এটাকে এলিজা শ না, মেক পেমেন্ট। মেক পেমেন্ট মানে কি? টাকা দিতে হবে, মেক পেমেন্ট। ওকে, 2970, 2970। তার মানে আমি যখন পে বিলে যাব, তখন আমার এখানে যে কয়টা সাপ্লায়ারের নামে বিল থাকবে, প্রতিটা বিলে আমার এখানে শো করবে। আমি এখন কোনটা দেবো সেটা জাস্ট টিক দিয়ে নেবো এখানে। ওকে, আচ্ছা, এখন ধরেন আমি ওয়েলস ফার্গো থেকে টাকা দিব। ওয়েলস ফার্গোতে দেখেন, আমি সিলেক্ট করা মাত্র এখানে আমার ব্যালেন্সটা দেখাচ্ছে, কিন্তু ওয়েলস ফার্গোতে কত টাকা আছে, আমি দিতে পারবো কিনা আসলে। ওকে, এখন আমি পেমেন্ট করব কবে? পেমেন্ট করব ধরেন আমি আচ্ছা কয় তারিখ, ধরেন 22 তারিখে পেমেন্ট করে ফেলছি আর কি, আমি রেকর্ড করতেছি, হ্যাঁ? তাহলে আমার এটা যদি আমি ধরি, তাহলে আমার পুরো টাকা পেমেন্ট করা যাবে না। আবার ধরেন পার্শিয়াল পেমেন্ট করতে পারবো না। এটাকে ধরেন আমার 2970, আমি 2000 টাকা দিলাম। 2000 টাকা দিয়ে সেভ অ্যান্ড ক্লোজ যদি আমি করি, তাহলে কিন্তু আমার এইটা ওই যে মেক পেমেন্টটা বন্ধ হয়ে যাবে না, বাকি টাকাটা রিমেনিং টাকাটা মেক পেমেন্টটা দেখাতেই থাকবে। আচ্ছা, ধরেন এটা আমি সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে দিলাম। এটা না, আমার সাপ্লায়ার কে ছিল এলিজা শ। এর দিছিলাম কত? 2000 টাকা। 970 টাকা এখন পাবে না, এই যে মেক পেমেন্ট দেখাচ্ছে না। এখানে গিয়ে ধরেন আমি বাকি টাকাটা পেমেন্ট করব। এই যে দেখেন, এখন 970 টাকা দেখাচ্ছে, 2000 টাকা আগে দিয়ে দিচ্ছি, হ্যাঁ? এখন আমি ওয়েলস ফার্গো থেকে দিব না, ওয়েলস ফার্গো থেকে দিব না, ধরেন আমি রানিং ক্যাশ থেকে দিই। রানিং ক্যাশে টাকা আছে কত? এই যে 1044 টাকা আছে কিনা রানিং ক্যাশে, এটা আমি টাকাটা এখান থেকে দিই, সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে দিলাম। তাহলে আমার বাকি টাকাটাও পরিশোধ হয়ে গেল। এখন দেখেন, এই এলিজা শর নামে দেখাচ্ছে কি ক্রিয়েট বিল, মানে ওর নামে আমার, ওর সাথে আমার আর এখন বর্তমানে লেনদেন নাই, টাকা দিয়ে দিচ্ছি সব। আর চার্ট অফ অ্যাকাউন্ট, প্রথম টাকাটা দিচ্ছি কার কাছ থেকে? ওয়েলস ফার্গো ব্যাংক থেকে, ওখানে আমার টাকা কমে গেছে। আর সেকেন্ড টাকাটা দিচ্ছি কোথা থেকে? আমার রানিং ক্যাশ থেকে, 1044 টাকা ছিল, সেখানে এখন কত আছে দেখেন। আপনারা না এই কাজগুলো, হ্যাঁ বলেন বলেন। হুম। রিটার্ন করবো তো ড্যামেজ সেক্ষেত্রে ওটা আমি
আমি বলি দেখেন ঠিক আছে কিনা। সেটা হলো যে আমি একটা বিল করছি, মানে প্রোডাক্ট আমার কাছে আসছে, বিল করছি মানে কি বাকিতে কিনছি, আমি এখনো টাকা দিইনি, তার আগে আমি দুটো প্রোডাক্ট ফেরত দিয়ে দিই। আমি তখন করবো কি সাপ্লায়ার ক্রেডিট করবো, আমি তো টাকা দেইনি, আমার এন্ডে তো আর অ্যাডজাস্টমেন্টে কিছু নাই। আমি কি করবো তখন সাপ্লায়ার ক্রেডিট করবো, এই যে সাপ্লায়ার ক্রেডিট, এই যে সাপ্লায়ার ক্রেডিট, হ্যাঁ, এটা করে আমি দুটো প্রোডাক্ট তাকে ফেরত দিয়ে দেবো। ও কি করবে এখন, ও করবে ক্রেডিট নোট। ও ক্রেডিট নোট করলে আমার এন্ডে তো মানে আমি যখন ফেরত দিয়ে দিব তখন অটোমেটিক ওই বিল থেকে টাকা কমে যাবে, আমার এন্ডে আর কিচ্ছু করতে হবে না। শুধু আমার এন্ডে যখন আমি অ্যাজ এ ক্রেতা, আমি যখন ক্রেতা তখন আমি কি করব, আমি শুধু সাপ্লায়ার ক্রেডিট করবো, একটা কাজ, ও আমার নামে ক্রেডিট নোট করবে, ও আমার নামে যখন ইনভয়েস মানে বিল পেমেন্ট করতে হবে তখন ও টাকা অটোমেটিক ওই ক্রেডিট নোট থেকে অ্যাডজাস্ট হয়ে আমার কাছে কম টাকা চলে আসবে, বুঝছেন? এখানে ওই আপনি যেটা বলতেছিলেন যে এখনো তো টাকা পাইনি, মানে ওই যে ওই কাস্টমারের কনসেপ্টটা এখানে একটাই, আর যা কিছু করবে ও করবে, আর আমি যখন বিক্রি করবো যা কিছু করবো আমি করবো, ক্রেডিট নোট বলেন রিফান্ড রিসিপ্ট বলেন আমি করবো, ওর শুধু একটাই সাপ্লায়ার ক্রেডিট করে বসতে, বুঝতে পারলেন? হ্যাঁ, পেমেন্ট হওয়ার পরে আমি রিফান্ড করে দিব, মানে আমি যখন ওকে সাপ্লায়ার ক্রেডিট করবো ও তো একবার রিফান্ড করে আমার টাকা দিয়ে দিচ্ছে, আমার এখানে আর কিছু করার নেই, আমি শুধু চেক করবো যে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসছে কি। ওকে, তাহলে এই পর্যন্ত আশা করি সবাই পারবেন, টুকটাক একটু দেখেন। নেক্সট ক্লাসে ওই কাস্টমারের যেমন একটা দিছি না, ওরকম সাপ্লায়ার একটা দিব, এগুলো প্র্যাকটিস করবেন, এগুলো প্র্যাকটিস করলে আপনি অনেকখানি বুঝতে পারবেন, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা সাপ্লায়ার মোটামুটি মানে কাস্টমার সাপ্লায়ার মোটামুটি শেষ করে ফেলব, ঠিক আছে? তারপরে যাব আমরা টিম বলতে পেরোল বলতে হ্যাঁ মানে আপনার যে স্টাফ আছে স্টাফদেরকে আপনি কীভাবে ম্যানেজ করবেন। কুইকবুকে যতটুকু আছে, এটা কিন্তু ধরেন টোটাল পেরোল সিস্টেমের 10%ও কুইকবুকে নাই, কুইকবুকে যতটুকু আছে এটুকু করবো, আমরা পেরোল অ্যাকাউন্টিংটা ম্যানুয়ালি শিখব, এক্সেলে শিখবো পেরোল অ্যাকাউন্টিং। মানে ধরেন আপনাকে আমি দুটো জিনিস শেখাবো, একটা হচ্ছে ইউএসএ পেরোল, একটা হলো ইউকের পেরোল। ইউকের পেরোলের যে ইয়াটা পাবো আমরা, পে স্লিপ বলি না, পে স্লিপটা পাবো, পে স্লিপটা আমার কাছে আছে, এই পে স্লিপ দেখে আমরা অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট কীভাবে আমরা এন্ট্রি দেবো। পেরোলের কিন্তু প্রসেস দুইটা, মানে টোটাল প্রসেস একটা কিন্তু দুই ভাগ, একটা হলো পেরোল প্রসেস, একটা হলো পেরোল অ্যাকাউন্টিং। প্রসেস হচ্ছে ওই টিমটা হিসাব করে কতক্ষণ কাজ করছে, ওভারটাইম আছে কিনা, কোনো বোনাস আছে কিনা, এইসব রেডি করে তারা পে স্লিপটা রেডি করে দেয়, আর অ্যাকাউন্টেন্ট ওই পে স্লিপ দেখে সিস্টেমে এন্ট্রি দিয়ে তাকে টাকা দিয়ে দেয়, বুঝছেন? তো আমরা এখানে মূলত পেরোল অ্যাকাউন্টিং শিখবো, পেরোল প্রসেসটা ডিফারেন্ট জিনিস, ওইটা এখানে যতটুকু আছে এতটুকু আমি শেখাবো। ওকে, তাহলে আজকের মতো অসংখ্য ধন্যবাদ।